It's 9:12 a.m. কিভাবে বলেন তো? হ্যালো 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 ঠিক আছে। আচ্ছা, আমরা নেটওয়ার্কিং বিভিন্ন ডিভাইস নিয়ে আজকে আলোচনা করা যাক। নেটওয়ার্কিং বিভিন্ন ডিভাইসের মধ্যে হচ্ছে তোমার পরে যে বিভিন্ন যে নেটওয়ার্কিং কথা বলা হয়েছে, নেটওয়ার্কিং বিভিন্ন প্রকারভেদ আছে, যে আমরা বিভিন্ন মুড আছে, যে এটা হচ্ছে ল্যান, ম্যান এবং ওয়েন। ওকে, ওয়ান বা ওয়েন হোয়াট এভার ইউ সে, বাট ফ্যাক্ট হচ্ছে যে ল্যান হচ্ছে যে লোকাল এরিয়া নেটওয়ার্ক। লোকাল এরিয়া নেটওয়ার্ক হচ্ছে তোমার লোকালিটির নির্দিষ্ট লোকালিটির মধ্যে ছোটোখাটো বিভিন্ন ডিভাইসকে আমরা কী করে কানেক্ট করার পদ্ধতিটাই হচ্ছে তোমার নেটওয়ার্কিং। নেটওয়ার্কিংটা মূলত কি? নেটওয়ার্কিংটা মূলত হচ্ছে বিভিন্ন ডিভাইসের মধ্যে একটা সংযোগ স্থাপন করা, একটা একটা ডাটা গ্রহণ এবং ডাটা ট্রান্সফারের একটা প্রোটোকল সৃষ্টি করা। ওকে, তো এই ল্যানের মাধ্যমে কি হয়? এই ল্যানের মাধ্যমে আমরা ছোটোখাটো এরিয়ার বিভিন্ন কম্পিউটারকে বা বিভিন্ন ডিভাইসকে আমরা কী করে কানেক্ট করতে পারি ল্যানের মাধ্যমে। আর ম্যানের মাধ্যমে হচ্ছে কি, একটি শহরের বা একটি ছোটোখাটো শহর বা বড় শহর যাই বলি না কেন, একটি শহরের বা একটা মেট্রোপলিটন এরিয়ার বিভিন্ন নেটওয়ার্ক একসাথে কানেক্ট করা বা বিশাল বৃহৎ পরিসরের একটা একটা নেটওয়ার্কিং একটা অন্তর্জাল সৃষ্টি করা, এটাই হচ্ছে মূলত মেট্রোপলিটন বা MAN নেটওয়ার্ক বা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। ওকে, তারপরে এটা হতে পারে বিভিন্ন কর্পোরেশনের মধ্যে হতে পারে, বা একটা ছোটোখাটো পৌরসভার মধ্যে কানেকশনটা হতে পারে, অথবা একটা শহরের বৃহৎ পরিসরের একটা শহরের মধ্যে কানেক্টেড হতে পারে। ওকে, তো ওয়ান হচ্ছে কি ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক হচ্ছে তোমার একটি দেশের সাথে আরেকটি দেশের কানেকশনের যে পদ্ধতি, বিশাল লেভেলের একটা কানেক্টেড মানে একটা নেটওয়ার্ক সৃষ্টি করা, একটি দেশের সাথে অন্য একটি দেশের এরিয়া নেটওয়ার্ক সৃষ্টি করা আর কি। ওকে, ফাইন। এখন আমরা আসি যে এইসব জিনিস কীভাবে ঘটে। আমরা যে ডাটা ট্রান্সফার করি, ডাটা গ্রহণ করি, রিসিভ করা, ট্রান্সফার করা, এইসবের ক্ষেত্রে বিভিন্ন ডিভাইস ইউজ করা হয়। এই ডিভাইসগুলো আমাদের নেটওয়ার্কিংকে কী করে অবশ্যই স্মুথ করে তোলে। ওকে, তো এর মধ্যে পরে কি, এর মধ্যে বিভিন্ন ডিভাইস আছে। যেমন প্রথমে আসছে ধরো মডেম। ওকে, প্রথমে আসছে মডেম। মডেল হচ্ছে কি মডুলেশন ও মডুলেশনের সংক্ষিপ্ত রূপ। ওকে, এখান থেকে মড আর ডেম DEM মডেম। ওকে, এখান থেকে এই মডুলেশন এবং ডিমডুলেশন সংক্ষিপ্ত রূপ। এই মডেলটা একই সাথে মডুলেশন এবং ডিমডুলেশন করে। এই মডেলটার কাজ হচ্ছে কি, এই মডেলটার কাজ হচ্ছে যে আমাদের প্রথমে মডুলেশন কি জানি। মডুলেশন মানে তোমার ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে কনভার্ট করা। ওকে, ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে কনভার্ট করা। আমরা যেমন প্রথমে কমিউনিকেশন সিস্টেমে পড়েছিলাম, কোনো একটা সিগন্যাল যখন আমরা ট্রান্সফার করি তখন সেটা ট্রান্সফারটা ট্রান্সমিশন সিস্টেমের মধ্যে দিয়ে যায়। তো সিগন্যালগুলো তো ট্রান্সমিশন সিস্টেম কী করে, ট্রান্সমিশন সিস্টেম বা যেটাকে আমরা ট্রান্সডিউসার বলতে পারি,
সেই ট্রান্সডিউসার কি করে এই আমাদের অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালকে কি করে অ্যানালগ সিগন্যালে কনভার্ট করে দেয়। কারণ অ্যানালগ সিগন্যালে কনভার্ট করে আমরা কি করতে পারি দূর দূরান্তে পাঠাতে পারি। ওকে, তো কনভার্ট করে দেয়। আর ডিমোডুলেশন হচ্ছে যে সেই অ্যানালগ সিগন্যালকে কি করে আবার সে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করে দেয়। তো মডেমের কাজ হচ্ছে এটা, মডেম কোনো একটা কম্পিউটারের সাথে মডেম যুক্ত থাকা মানে মডেম কি করে আমরা যদি প্রাপক প্রেরক মানে মডেমটা যুক্ত করি, প্রেরক কম্পিউটার মডেমটা যুক্ত করি, তখন সে কি করে তখন সে মডুলেশনের কাজ করে। ওকে, মডুলেশনের মাধ্যমে কি করে সে মডুলেশন কাজ করে সে ডিজিটাল সিগন্যালকে সে কি করে কম্পিউটার মধ্যে সবগুলো ডিজিটাল সিগন্যালকে সে ডিজিটালকে অ্যানালগে কনভার্ট করে দেয়, অ্যানালগে কনভার্ট করে দেয়। ওকে, অ্যানালগে কনভার্ট করে দেয়। আর সে আমাদের যে প্রাপক প্রান্ত এটা হচ্ছে কত, এটা হচ্ছে প্রেরক, এটা হচ্ছে প্রেরক প্রান্ত সংযুক্ত কম্পিউটারটি। এখন আমরা যদি কি করি প্রাপক প্রান্ত সংযুক্ত মডেম কি, অর্থাৎ মডেম একসাথে যেহেতু দুইটাই কাজ করে সুতরাং প্রেরক এবং প্রাপক দুই প্রান্তে কাজ করবে। তাহলে কি করে প্রাপক প্রান্তে যে মডেমটি যুক্ত থাকে সেই মডেমটি কি অ্যানালগ সিগন্যালকে কি করে অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করে দেয়, অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করে দেয়। প্রাপক ওকে, অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যাল সে কি করবে কনভার্ট করবে। তো মডেমের কাজটা এটাই, যেটা কি করে আমরা অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যাল, ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালকে বাই কনভার্সনটা মিউচুয়াল কনভার্সনটা মূলত মডেমের কাজ। তো মডেমের মাধ্যমে আমরা সাধারণত আমরা দেখতেছি আমরা বিভিন্ন রকম যখন আগে ওয়াইফাই প্রাচুর্যতা ছিল না তখন আমরা কি করতাম, তখন আমরা এই মডেমের মাধ্যমে আমাদের বিভিন্ন ইন্টারনেটের সাথে সংযুক্ত আমরা কি করতাম নির্ভর করতো মডেমের উপরে। মডেমের মাধ্যমে আমরা কি করতে পারতাম বিভিন্ন অপারেটরের মাধ্যমে বিভিন্ন মাধ্যমে আমরা কি করতে পারতাম ইন্টারনেট ইউজ করতে পারতাম। ওকে, এই মডেমের মাধ্যমে। এখন এই মডেমটা কি করতো, এই মডেমটা আমাদের বাইরে থেকে প্রাপ্ত অ্যানালগ সিগন্যালকে কি করতো প্রাপক প্রান্তে ডিজিটাল সিগন্যাল সৃষ্টি করতে যাচ্ছি, যার মাধ্যমে আমরা কি করতে পারবো ফাইল ট্রান্সফার করতে পারবো। তো এই মডেমের মাধ্যমে আমরা ইজিলি ফাইল ট্রান্সফার করতে পারতাম। কিভাবে একটা মডেমের মাধ্যমে আমরা কি করতে পারতাম একটা নেটওয়ার্ক সৃষ্টি করতে পারতাম। এই নেটওয়ার্ক সৃষ্টির মাধ্যমে আমরা কি করতে আমাদের ডাটাকে ডিজিটাল ডাটাকে আমরা অ্যানালগ সিগন্যালে ডিজিটাল সিগন্যালটাকে অথবা ডাটাটাকে আমরা অ্যানালগে পরিণত করতে পারতাম এবং কি করতে পারতাম বাইরে বিভিন্ন নেটওয়ার্কের সংযুক্ত বিভিন্ন ডিভাইসে কি করতে পারতাম প্রেরণ করতে পারতাম। ওকে, তো এখানে বিভিন্ন মডেমটা বিভিন্নভাবে সংযুক্ত থাকে, ইন্টারনাল মডেম হিসেবে যুক্ত থাকে, এক্সটার্নাল মডেম হিসেবে যুক্ত থাকে। ইন্টারনাল মডেমটা কম্পিউটার সিপিইউতে যুক্ত থাকে, সিপিইউতে একটা লাগানো থাকে এবং এই তোমার এক্সটার্নাল মডেমটা আমরা কি করতে পারতাম যেগুলো আমরা দেখি চোখে দেখি আর কি স্বাভাবিকভাবে আমরা ওই মডেমগুলো কি করতে পারতাম কম্পিউটারে এক্সটার্নালি ইউপি বোর্ডে যুক্ত করতে পারতাম। ওকে, এখন আসে এনআইসি। ওকে, এনআইসি network interface card. Okay, network interface এই নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডটা কি থাকে, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডটাকে এরকম বলা হয় অ্যাডাপ্টার বলা হয়। অ্যাডাপ্টারটা কি করে বিভিন্ন সিপি আমরা যে সাধারণত ল্যাপটপে দেখি যে আমরা বিভিন্ন নেটওয়ার্কের সাথে ইজিলি যুক্ত হতে পারে, যেমন ওয়াইফাই সাধারণত বিভিন্ন সাথে যুক্ত হতে পারে। এটার মধ্যে ইন্টারনালি কি দেওয়া থাকে এটা অ্যাডাপ্টার, নেটওয়ার্কিং অ্যাডাপ্টার, এটা চিপে যুক্ত করা থাকে। কিন্তু আমরা যারা বিয়োগ করে যেমন বিভিন্ন ডেস্কটপ কম্পিউটার ব্যবহার করি, তো ডেস্কটপ কম্পিউটারে সাধারণত এটা ইনবিট করা থাকে না, বিভিন্ন নেটওয়ার্কের সাথে যুক্ত থাকে। কিন্তু এই নেটওয়ার্ক হ্যাঁ কম্পিউটারটা কি করতে পারে বিভিন্ন নেটওয়ার্ক সৃষ্টি করতে পারে, বাট বিভিন্ন নেটওয়ার্কের সাথে যুক্ত হতে হলে তার মধ্যে একটা এনআইসি নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড যুক্ত থাকতে হয় বা এক্সটার্নালি কি করতে হয় এখানে সিপিইউতে সংযুক্ত করতে হয় অ্যাডাপ্টারটা। অ্যাডাপ্টারের মাধ্যমে কি করে কম্পিউটার, অ্যাডাপ্টারের মাধ্যমে কম্পিউটার বিভিন্ন নেটওয়ার্কের সাথে যুক্ত হয়। সুতরাং এটাকে কি বলা হয়, এটাকে অনেক সময় এখন অনেকে ওয়াইফাই অ্যাডাপ্টারও বলে বা বিভিন্ন নেটওয়ার্ক অ্যাডাপ্টার হিসেবে বলা হয়। ওকে, এটা অন্য নাম কি বলা হয় অ্যাডাপ্টার। ওকে, অ্যাডাপ্টার। এখন এটা হচ্ছে কি অ্যাডাপ্টারটা আমরা যে বিভিন্ন চার্জার আছে, চার্জার আমরা যে মোবাইল চার্জ করি, ল্যাপটপ চার্জ করি, এইসব চার্জারকে এক ধরনের অ্যাডাপ্টার বলা হয়। কেন এই অ্যাডাপ্টারটা বিভিন্ন কি করে বিভিন্ন আমার সাথে আমার পাওয়ারের সাথে আমাকে কি করে কানেক্ট করে দেয়। ওকে, পাওয়ারের সাথে কানেক্ট করে দেয় আমার কি করতে মোবাইল বা ল্যাপটপ বা বিভিন্ন ডিভাইস চার্জ করতে আমার কি করে সহযোগিতা প্রদান করে। ওকে,
রিপিটারে আসি, ওকে? রিপিটার রিপিটার হচ্ছে কি? রিপিটার হচ্ছে আমরা কোনো একটা কানেকশনকে দূরে পাঠানো চাচ্ছি, এবং হয় কি নেটওয়ার্কটা বিভিন্ন যে আমাদের ডাটা ট্রান্সফার সিগন্যালগুলো কি হয়ে যায়, উইক হয়ে যায়, ওকে? সিগন্যাল উইক হয়ে যায়, বিভিন্ন অ্যাটেনুয়েশন প্রবলেম বা বিভিন্ন নয়েজ যুক্ত হয়ে যায়। অ্যাটেনুয়েশন প্রবলেম মানে হচ্ছে দূরে পাঠাতে গেলে সিগন্যালটা দুর্বল হয়ে যাওয়া, ওকে? এখন এই সিগন্যালটাকে কী করতে হয়, একটা নির্দিষ্টভাবে রিপিটার যুক্ত করে এই সিগন্যালটাকে উইক সিগন্যালটাকে স্ট্রং করা হয়, ওকে? স্ট্রং করা হয়। এই সিগন্যালটাকে কী করা যায়, বিভিন্ন নয়েজ, হ্যাঁ একটা অসুবিধা হচ্ছে নয়েজ যদি থাকে ওইটাকে হচ্ছে কী করে অ্যাম্পলিফাই করে দেয়। এখন এই রিপিটার মাধ্যমে কী করে, এই রিপিটার মাধ্যমে এই সিগন্যালটাকে অ্যাম্পলিফাই করা যায়। দুর্বল নেটওয়ার্ক কিন্তু দুর্বল সিগন্যালকে কী করে, তোমার স্ট্রং সিগন্যালে পরিণত করে, ওকে? এই সিগন্যাল, এখন কথা হচ্ছে এই সিগন্যালটা কি করে, এইটার দুইটা ধরনের কাজ হচ্ছে। একটা হচ্ছে অ্যাম্পলিফাই করা, ওকে? এটা হচ্ছে কি, রিপিটারের কাজ হচ্ছে যে তোমার দুর্বল সিগন্যালকে ওকে তোমার কি বলবো, দুর্বল সিগন্যালকে সবল সিগন্যালে পরিণত করা, সবল সিগন্যালে কি করে কনভার্ট করে দেওয়া, ওকে? কনভার্ট করা। এখন এই রিপিটারটা, এখন আমরা যদি দূর দূরান্তে কোনো কিছু ল্যানের মাধ্যমে, ওকে, ল্যানের মাধ্যমে বা বিভিন্ন ক্যাট ফাইভ বিভিন্ন যে তারের মাধ্যমে বা ল্যানের মাধ্যমে আমরা যদি সংযোগ করতে চাই, দূর দূরান্তে পাঠাতে চাই, তাহলে আমরা কী করতে পারবো, সিগন্যালটা আমরা দুর্বল হয়ে যায়। স্বভাবত ল্যান এরিয়ার যে ল্যানগুলো যে কানেক্ট করা হয় বিভিন্ন তারের মাধ্যমে, বা আমরা যেমন টুইস্টেড পেয়ার কেবলের মাধ্যমে কানেক্ট করা হয়, ওই টুইস্টেড পেয়ার কেবলে দেখা যায় যে 100 মিটার পর্যন্ত কী করা যায়, 100 মিটার পর্যন্ত এর কি থাকে, এই সিগন্যালটা ঠিক থাকে। কিন্তু 100 মিটার পরে যখন আসবে, 100 মিটার পর 100 মিটার 100 মিটার পার হবে, সরি 100 মিটার পার হবে, তখন দেখা যায় এই সিগন্যালটা দুর্বল হয়ে যায়। এখন এই সিগন্যালটা কি করে, রিপিটার যুক্ত করে এই সিগন্যালটাকে অ্যাম্পলিফাই করা যায়, ওকে? এখন আমরা যেমন কোনো একটা সিগন্যাল ধরো বিভিন্ন, এখন এটাকে বাজারে এক্সটেন্ডার নামেও লেখা হয়, ওকে? এক্সটেন্ডার নামেও বাজারে বিভিন্ন ধরনের রিপিটার এখন কি করা হয়, বহুল প্রচলিত আছে, যেগুলোকে এক্সটেন্ডারও বলা হয় বা অ্যাম্পলিফায়ারও বলা হয়, অ্যাম্পলিফায়ারও বলা হয়। এটা কি করে, এই সিগন্যালগুলোকে দুর্বল সিগন্যালকে বা সিগন্যালকে কি করে, তোমার অ্যাম্পলিফাই করে, ওকে? এখন আসে কি, এটার রিপিটারের দুই ধরনের কাজ হচ্ছে। একটা হচ্ছে অ্যাম্পলিফাই, বুঝতে পারছো? অ্যাম্পলিফাই 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 বলা হয় বা বিবর্ধক, অ্যাম্পলিফাই অ্যাম্পলিফাই, ওকে? যাই হোক, যেমন হোক অ্যাম্পলিফাই। কারণ অ্যাম্পলিফায়ার কি করে, অ্যাম্পলিফায়ার কাজ হচ্ছে তোমার এই সিগন্যালটাকে আরো দুর্বল সিগন্যালকে সহজ সিগন্যাল পরিণত করে, অর্থাৎ এটাকে বিবর্ধিত করে দেওয়া, ওকে? এই সিগন্যালকে কি করে, অ্যাম্পলিফাই করে। এই সিগন্যাল কি করে, এটা এবং এটার একটা অসুবিধা হচ্ছে নয়েজ থাকলে এবং বিভিন্ন অ্যাটেনুয়েশন প্রবলেম থাকলে ওই সিগন্যালটাকে কি করেছে, সেটাকেও বিবর্ধিত করে তোলে। তারপর একটা হচ্ছে কি সিগন্যাল রিজেনারেটিং, ওকে? সিগন্যাল রিজেনারেটিং এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। সিগন্যাল রিজেনারেটিং হচ্ছে কি, সিগন্যাল রিজেনারেটিং হচ্ছে তো এটি সিগন্যালকে গ্রহণ করার পর সেটিকে আবার পুনর্গঠন করে তোলে এবং এখান থেকে নয়েজ বা অপ্রয়োজনীয় সিগন্যাল কি করে, বাদ দেয়। ফলে রিপিটার নেটওয়ার্কের পারফরমেন্স ভালো হয়। কোনো একটা নেটওয়ার্কে তুমি যেমন টিভি দেখছো, তোমার টিভির সাথে যে তোমার যদি তার, যে ডিশের তার আমরা যে বেসিক্যালি ইউজ করি, তো ওই তারে কী করা, ওই তারে বিভিন্ন রকম নয়েজ থাকে বিভিন্ন কারণে, তারের গঠনের কারণে কিংবা দূরবর্তী সিগন্যালের কারণে, সিগন্যালটা দূরবর্তী এরিয়া থেকে আসার কারণে দেখা যায় সিগন্যালটা অনেক বেশি নয়েজে পরিপূর্ণ থাকে। তো কী করা হয়, আমরা যখন দেখা যায় টিভিটা কি আছে, খুব বেশি ক্লিয়ার পারফরমেন্স দেয় না, তো সেটা আমরা বুঝতে পারি এইটাই হচ্ছে নয়েজের কারণে হয়। তো আমরা কী করি, এই সিগন্যাল জেনারেটরের মাধ্যমে কী করা হয়, এই নয়েজগুলোকে বাদ দেওয়া হয় এবং সিগন্যালকে পুনর্গঠন করা হয়। এটার মেইন কাজ হচ্ছে কি, পুনর্গঠন।
এই সিগন্যাল কাজ হচ্ছে কি পুনর্গঠন। এই পুনর্গঠনের মাধ্যমে আমরা কি করতে পারি, এই সিগন্যালটাকে বিভিন্ন নয়েজ এবং যে তোমার যে অ্যাটেনুয়েশন প্রবলেম হয় এগুলোকে আমরা কি করতে পারি, পুনর্গঠনের মাধ্যমে বাদ দিতে পারি। ওকে, বা সিগন্যাল রিজেনারেটিভ মাধ্যমে। এখন হচ্ছে হাব। হাব জিনিসটা কি, হাব হচ্ছে যে কোনো একটা এরিয়াতে বিভিন্ন মানে মেইন কথা হচ্ছে এগুলোর মেইন উদ্দেশ্য হচ্ছে যে নেটওয়ার্ক সৃষ্টি করা। সো হাবের মাধ্যমে আমরা একটি রুমে বসে, একটি রুমের মাধ্যমে অবস্থিত সবগুলো কম্পিউটারকে কী করতে পারে, যুক্ত করতে পারে। এর মাধ্যমে খুব সহজে ফাইল ট্রান্সফার বা মোদ্দা কথা আদান প্রদান করা খুব সহজতর হয়ে ওঠে। ওকে, তো এটার মাধ্যমে কী করা যায়, এটার মাধ্যমে হয় কি, আমি কোনো একটা কম্পিউটার থেকে ডাটা পাঠাচ্ছি, সেটা কী করা যায়, সবগুলো কম্পিউটারে পাঠাতে পারি। তো দেখা যায় কোনো একটা আমরা বিভিন্ন যে কলেজ বা স্কুলে বিভিন্ন আইসিটি বিভিন্ন যে কম্পিউটার রুম আছে, কম্পিউটার ক্লাস আছে, কোনো কম্পিউটার ক্লাস করার সময় টিচার কোনো একটি কিছু বুঝালেন, তো তিনি এই সম্পর্কিত ফাইলগুলো কী করতেন খুব সহজে তার অন্যান্য কম্পিউটারে বসে শিক্ষার্থীদের কাছে এই হাবের মাধ্যমে কি করতে পারেন, পাঠাতে পারেন। ওকে, কিন্তু এই হাবের সুবিধা এবং অসুবিধা হচ্ছে যে এই হাবের মাধ্যমে কানেক্ট করা যায় সবগুলোকে, কিন্তু মেইন কথা হচ্ছে কোনো একটা ফাইলে আমি নির্দিষ্ট অ্যাড্রেসে পাঠাতে পারি না। সেটা দেখা যায় সবগুলো কম্পিউটারে কী করা যায়, পৌঁছে যায়। সেই মাধ্যমে কী করে, সকল ডিভাইসকে মেইন কথা হচ্ছে কম্পিউটারকে কী করে, কানেক্ট করে সেটা একটা কী করে, নেটওয়ার্ক সৃষ্টি করে। ওকে, সকল কম্পিউটারের মধ্যে। ওকে, তারপরে আসে একটা কথা হচ্ছে সুইচ। এখন সুইচের ব্যাপারে আসলে কি হয়, সুইচ এখন সবচেয়ে বেশি ইউজ করা হয় সুইচকে। সুইচের মাধ্যমে কি করতে পারি, সুইচের মাধ্যমে সব ডিভাইসকে কানেক্ট করা যায়। এটার কাজ হচ্ছে সকল ডিভাইসকে কানেক্ট করা। আচ্ছা, হাবের ক্ষেত্রে বিভিন্ন জিনিস আছে, ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে প্যাসিভ হাব, অ্যাক্টিভ হাব এবং ইন্টেলিজেন্ট হাব। এগুলো সম্বন্ধে তোমরা বাসায় একটু পড়ে নেবে, এগুলো খুব বেশি কঠিন কিছু না। হাব জিনিসটা বুঝলে তোমরা প্যাসিভ হাব, অ্যাক্টিভ হাব এবং ইন্টেলিজেন্ট হাবের ব্যাপারে খুব ধারণা পেয়ে যাবে। ওকে, আচ্ছা, সুইচ হচ্ছে সকল ডিভাইসকে সে কি করবে, কানেক্ট করবে। সকল ডিভাইসকে সে কানেক্ট করবে একটি নেটওয়ার্কের আন্ডারে, বা মেইন কথা হচ্ছে নেটওয়ার্ক সে সৃষ্টি করবে। এখন হচ্ছে সুইচের মাধ্যমে হাবকে আমি যদি কোনো হাবের মাধ্যমে আমি একটা কম্পিউটার থেকে যদি সব অন্য নেটওয়ার্কে হাবের মাধ্যমে সংযুক্ত থাকে সকল কম্পিউটারে, মানে কোনো কম্পিউটার আমি কী করে ডাটা দিতে পারি। তবে আমি যদি একবার ডাটা ট্রান্সফার করি সেটা সকল কম্পিউটারে যাবে, কারণ আমি চাচ্ছি নির্দিষ্ট কোনো অ্যাড্রেসে কী করতে, কোনো একটা নির্দিষ্ট ফাইল পাঠাতে। ওকে, তো এই ফাইলটা কী করবে, এই ফাইলটা আমার সুইচের মাধ্যমে আমরা নির্দিষ্ট, এটা হচ্ছে সকল আর এটা হচ্ছে তোমার নির্দিষ্ট কি করবে, নির্দিষ্ট নেটওয়ার্কের সাথে সংযুক্ত থাকা নির্দিষ্ট কম্পিউটার বা ডিভাইসে কি করবে, সে এই ইনফরমেশনটা পৌঁছাবে। তো সেজন্য এখন ডিভাইস হাব এবং সুইচের মধ্যে সুইচের দাম খুব কাছাকাছি, সুইচ এবং হাবের দাম, সেজন্য বেসিক্যালি সব জায়গায় সুইচটাই কি করে, ইউজ করে। ওকে, এবং এখন হাব এবং সুইচের একটা কাজ হচ্ছে সে কী করে, সিগন্যাল যাই দিবে তাই পাঠাবে, কোনো রিজেনারেটিং করবে না, অ্যাম্পলিফাই করবে না, যাই সিগন্যাল দিবে তাই করবে। ওকে, সো এখানে মোটামুটি এটাই। এখানে বিভিন্ন কি আছে, কাট স্লো মোড সুইচিং আছে এবং স্টোর অ্যান্ড ফরওয়ার্ড মোড সুইচিং আছে। এগুলো সম্বন্ধে তোমরা একটু বিস্তারিত পড়ে নিবা। ওকে, এখন এটা হচ্ছে মোদ্দা কথা হচ্ছে এটা সুইচ এবং হাবকে কী করে, আমরা সুইচ এবং হাবকে এভাবে মূলত আমরা কী করতে পারি, এই দুটোর মাধ্যমে সকল ডিভাইসকে কানেক্ট করতে পারি। হাবের কাজ হচ্ছে সকলের কম্পিউটার পৌঁছাই দেয়, আর সুইচের কাজ হচ্ছে নির্দিষ্ট অ্যাড্রেস আমরা কী করতে পারি, চাইলে পৌঁছাতে পারি। ওকে, এখন হচ্ছে যে রাউটার, বহুল প্রচলিত একটা জিনিস রাউটার।
এই রাউটারটা কি করে, এই রাউটার কি করে এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে ডেটা পাঠানোর পদ্ধতিকে বলা রাউটিং। ওকে, আমরা কমিউনিকেশন সিস্টেমের শুরুতে পড়ে আসছিলাম রাউটিং বিষয়টা। ওকে, সুইচিং এন্ড রাউটিং, সুইচিং এবং রাউটিং, সুইচিং এর কাজ হচ্ছে যে নির্দিষ্ট পথ সৃষ্টি করা, রাউটিং এর কাজ হচ্ছে যে এক জায়গা থেকে অন্য জায়গায় যে ডেটা ট্রান্সফার করবো এটা কি করা, রাউট করে দেওয়া। ওকে, পাঠানোটাই হচ্ছে রাউটিং। এখন দেখো এই যে ডিভাইস রাউটিং কাজে ব্যবহৃত হয় তাকে বলা হয় রাউটিং। সে কি করে এক জায়গা থেকে আমরা যে রাউটারগুলোর কাজ করি এই রাউটারগুলো কি করে একটা ওয়্যারলেস নেটওয়ার্ক সৃষ্টি করে দেয়। এই ওয়্যারলেস নেটওয়ার্কের মাধ্যমে সকল ডিভাইস করতে পারে ওয়্যারলেসলি একটা নেটওয়ার্কের সাথে যুক্ত হতে পারে। ওই নেটওয়ার্কটা কি করে, এই রাউটারটা কি করে নির্দিষ্ট অ্যাড্রেসটা আমাদের কি করে এই অ্যাড্রেসগুলো এই ডাটা পাঠানোর কাজে বা ডাটা পাওয়ার কাজে আমার কি করে সহায়তা করে। ওকে, এখন কথা হচ্ছে এটি ল্যান, ম্যান এবং ওয়ান তিন ধরনের নেটওয়ার্কে কাজ করে। আমরা ল্যানের মাধ্যমে আশেপাশে থাকা বিভিন্ন নেটওয়ার্ক অর্থাৎ রাউটারের মাধ্যমে আমরা কি করতে পারি, একটা লোকাল এরিয়া সৃষ্টি করতে পারি। লোকাল এরিয়া সৃষ্টি করে কি করতে পারি, আমরা এই ডাটা ট্রান্সফার করতে পারি। ম্যানের মাধ্যমে হচ্ছে কি একটা মেট্রোপলিটন এরিয়ার মধ্যেও আমরা কি করতে পারি, রাউটারের মাধ্যমে একটা নেটওয়ার্ক সৃষ্টি করতে পারি ডাটা ট্রান্সফার বা ডাটা আদান প্রদানের কাজে। আর ওয়েনের মাধ্যমে হচ্ছে আমরা সারা বিশ্বের সাথে কি করতে যাচ্ছি, যুক্ত যাচ্ছি, যেটা হচ্ছে সাবমেরিন কেবলের মাধ্যমে। সাবমেরিন কেবলের মাধ্যমে আমরা সারা বিশ্বের সাথে কি করতে পারছি, যুক্ত হতে পারছি। এই সাবমেরিন কেবল থেকে প্রাপ্ত সিগন্যালগুলো আমার কি করে, এই মোটামুটি কথা হচ্ছে আমরা এক মাধ্যমে সিগন্যাল পাই এবং এই কথা হচ্ছে রাউটারটা আমাদের যে সার্চ করছি বা সেগুলোকে কি করে কনফিগার করে আমরা নির্দিষ্ট জায়গায় নিয়ে যাই। ওকে, এখন কথা হচ্ছে ব্রিজ। ব্রিজ হচ্ছে যে একাধিক নেটওয়ার্ককে কি করে, সে একসাথে সংযুক্ত করে। আমরা এতদিন করে আসছিলাম সবগুলো ডিভাইস মিলে একটা নেটওয়ার্কে সংযুক্ত করে। এখন কথা হচ্ছে একাধিক নেটওয়ার্কে কি করে, হচ্ছে রাউটিং। এখন কথা হচ্ছে ব্রিজ। ব্রিজের কাজ হচ্ছে কি একাধিক নেটওয়ার্কে সংযুক্ত করা যায়। বিভিন্ন দেশের মধ্যকার বিভিন্ন নেটওয়ার্ক কাজ করে, বিভিন্ন এরিয়ার মধ্যে বিভিন্ন নেটওয়ার্ক কাজ করে, নেটওয়ার্কগুলো কি করে বিভিন্ন নেটওয়ার্ককে কি করে সংযুক্ত করে। এটাতে কৃত্রিম বুদ্ধিমত্তা ইউজ করা হয়, তার মাধ্যমে আমরা কি করতে পারি, আচ্ছা গেটওয়ে বিভিন্ন ধরনের নেটওয়ার্ককে যুক্ত করার জন্য ব্যবহার করে, যেমন হাব এবং সুইচ, রাউটার ইত্যাদি ডিভাইস প্রোটোকল ট্রান্সলেশনের সুবিধা দেয় না, অর্থাৎ কিন্তু বিভিন্ন নেটওয়ার্কের সাথে যুক্ত হওয়ার সময় যে প্রোটোকল ট্রান্সলেশনের কাজে করে থাকে, এই কাজের ধরন অনুযায়ী গেটওয়েকে বিভিন্নভাবে ভাগ করা যায়, যেমন অ্যাড্রেস গেটওয়ে হিসেবে, প্রোটোকল গেটওয়ে, অ্যাপ্লিকেশন গেটওয়ে। সেটা কি করে বিভিন্ন নেটওয়ার্কের সাথে যুক্ত জিনিসটা কি করে ট্রান্সলেট করে দেয় এই গেটওয়ে। গেটওয়ে কি করে, এই গেটওয়ে মাধ্যমে আমরা বিভিন্ন একাধিক নেটওয়ার্কে যুক্ত করতে পারি এবং হচ্ছে ট্রান্সলেশনের সুবিধা প্রদান করে। ট্রান্সলেশনের সুবিধা মানে হচ্ছে আমরা এক ডিভাইসের সাথে একটা নেটওয়ার্কে কোনো নেটওয়ার্কে যাওয়ার সময় বিভিন্ন যে আমাদের ইনফরমেশনগুলো আছে, ইনফরমেশনগুলো মোটামুটি একটা ইনফরমেশনের সাথে একটা ইনফরমেশন দেখা যায় মিশায় না, সেটা হচ্ছে কি করে ওই নেটওয়ার্কের উপযোগী করে আমাদের সিগন্যালটাকে কি করে গড়ে তোলে। মোটামুটি এটা হচ্ছে আমরা কি করতে পারি, ট্রান্সলেশন হিসেবে ধরতে পারি। ওকে, এখন আমরা আসি নেটওয়ার্কিং এর কাজ। নেটওয়ার্কিং এর বিভিন্ন কাজ আছে। নেটওয়ার্কিং এর মেইন কাজটা আমরা ধরবো, এটা তোমরা তোমাদের বইতেই পাবো নেটওয়ার্কিং এর বিভিন্ন কাজ সম্বন্ধে। তো নেটওয়ার্কিং এর কাজ হিসেবে ধরতে পারে কি তিনটি মোটামুটি কাজ। সেটা হচ্ছে তোমাকে রিসোর্স ম্যানেজমেন্ট। ওকে, নেটওয়ার্কিং এর কাজ একটা হচ্ছে আমরা সকল জিনিসগুলোকে নির্দিষ্ট বিষয়ের মধ্যে নিয়ে আসা হচ্ছে কি রিসোর্স ম্যানেজমেন্ট। আর হচ্ছে কি দুই হচ্ছে ইউজার ম্যানেজমেন্ট।
আর এটা হচ্ছে তোমার সিকিউরিটি ম্যানেজমেন্ট। তো রিসোর্স ম্যানেজমেন্টের মাধ্যমে কি করা যায়? রিসোর্স ম্যানেজমেন্ট হচ্ছে তোমার বিভিন্ন রিসোর্স যে থাকে ডাটা ট্রান্সফার, এটা মূলত আমাদের রিসোর্স হিসেবে কাজ করে। এগুলো কি করে এক জায়গা থেকে অন্য জায়গায় ম্যানেজমেন্ট করা, ট্রান্সফার করা, এগুলো হচ্ছে ম্যানেজমেন্ট। নেটওয়ার্কিং এর বিভিন্ন কাজের মধ্যে পড়ে। ইউজার ম্যানেজমেন্ট কি করে, বিভিন্ন ইউজারকে কি করে অ্যাক্সেস দেওয়া, ইউজারকে ডিনাই করে দেওয়া, কোন ইউজার সে রাখবে, কোন ইউজারকে রাখবে না, সেটা থেকে ডিটারমাইন করে। আর এটা হচ্ছে সিকিউরিটি, এবং কাজ হচ্ছে আমার যে ডাটাগুলো নিশ্চয়ই ইউজারের কাছে পাঠানোটা একরকম ইউজার ম্যানেজমেন্টের মধ্যে পড়ে। আর সিকিউরিটি ম্যানেজমেন্ট হচ্ছে কি? সিকিউরিটি ম্যানেজমেন্ট হচ্ছে তোমার এই ডাটাগুলো তোমার নিরাপত্তা প্রদান করা। আমার যে ডাটাগুলো এক জায়গা থেকে কোনো জায়গায় পাঠাচ্ছি, এই ডাটাগুলো যে আমার থার্ড পার্টি বা তৃতীয় কোনো ব্যক্তির কাছে পৌঁছাচ্ছে না, সেটা কি করে এই সিকিউরিটি ম্যানেজমেন্ট কি করে ইনশিওর করে। এই সিকিউরিটি ম্যানেজমেন্ট আজকে যে আমরা হ্যাকিং এর কথা শুনছি, বিভিন্ন যে নেটওয়ার্ককে হ্যাক করে, ওকে, মূলত এটা হচ্ছে তোমার এই নেটওয়ার্ককে তোমার হ্যাক করে আমরা কি করতে পারি, ইনফরমেশনগুলো আমরা কি করতে পারি, একই নেটওয়ার্কের সাথে যুক্ত অন্য নেটওয়ার্ক বিভিন্ন ডিভাইস থেকে আমরা কি করতে পারি, ইনফরমেশন চুরি করতে পারি। তো এই নেটওয়ার্কিং এর মূলত কাজের মধ্যে পড়ে কি করে, সিকিউরিটি ম্যানেজমেন্ট করা। অর্থাৎ তোমার যে ইউজারের ডাটাগুলো যে সংরক্ষিত আছে, ইউজার ডাটাগুলো কি সুরক্ষিত আছে, এটা এনশিওর করা কি নেটওয়ার্কিং। ওকে, এখন দেখা যাচ্ছে নেটওয়ার্ক বিভিন্ন ধরনের, বিভিন্ন মাধ্যমে নেটওয়ার্কগুলো যুক্ত হয়। ওগুলোকে আমরা কি করতে পারি, এগুলোকে আমরা বিভিন্নভাবে লিখতে পারি। এটা হচ্ছে যে নেটওয়ার্ক টপোলজি, নেটওয়ার্ক টপোলজি। নেটওয়ার্ক টপোলজি হচ্ছে কি, কম্পিউটার নেটওয়ার্ক সমূহ একটির সাথে অন্যটি যুক্ত করার পদ্ধতিকে বলা হয় টপোলজি। ওকে, এবং সেটা বিভিন্নভাবে যুক্ত হতে পারে। নেটওয়ার্কগুলো বিভিন্নভাবে বলতে গেলে কম্পিউটারগুলো একটির সাথে একটা লাগানো থাকতে পারে, কিংবা কোনো একটা সুইচের সাথে যুক্ত হতে পারে, কোনো একটা হাবের সাথে সবার কম্পিউটার যুক্ত হতে পারে ইউএসবি পোর্টের মাধ্যমে। তো এই সবগুলোর উপর ভিত্তি করে এই নেটওয়ার্কিং এর বিভিন্ন টপোলজি বা কানেক্টেড হওয়ার পদ্ধতি কি, মানে একটি নেটওয়ার্কে অন্য অন্য ডিভাইসগুলো, সকল ডিভাইসগুলো কানেক্টেড হওয়ার পদ্ধতিকে বলা হয় টপোলজি। টপোলজি বেশ কয়েক ধরনের টপোলজি পাওয়া যায়, বিভিন্নভাবে যুক্ত করা হয়। এখন হচ্ছে তোমার কি বাস টপোলজি, বাস টপোলজি। বাস টপোলজির মাধ্যমে কি করা যায়? বাস টপোলজির মাধ্যমে একটি একটি বাস নেটওয়ার্ক টপোলজি সৃষ্টি করা হয়। বাস নেটওয়ার্ক এর মাধ্যমে কি থাকে, একটা বাসের মধ্যে নেটওয়ার্ক সৃষ্টি করা থাকে, এটাতে বিভিন্ন কি থাকে, বিভিন্ন বিভিন্ন কম্পিউটার যুক্ত থাকে। ওকে, বিভিন্ন কম্পিউটার যুক্ত থাকে, যেমন কম্পিউটার 1, কম্পিউটার 2, কম্পিউটার 3, কম্পিউটার 4 এবং কম্পিউটার 5। ওকে, এটা কি থাকে, এই একটা বাস নেটওয়ার্ক টপোলজির মাধ্যমে কি করা থাকে, একটা নেটওয়ার্কের একটা পদ্ধতি সৃষ্টি করা হয়। এই টপোলজি সৃষ্টি করা হয়, এই একটা মানে একটা ডিসকানেক্টেড একটা ওয়ে সৃষ্টি করা হয়, একটা ক্রাইটেরিয়া সৃষ্টি করা হয়, তার মাধ্যমে সকল কম্পিউটার কি থাকে, যুক্ত থাকে। ওকে, তারপর আসে আমরা কি, তারপর আসে আমরা বা এখন কথা হচ্ছে এই বাস টপোলজির বিভিন্ন সুবিধা আছে, ব্যাপার বিস্তারিত বলতে গেলে অনেক সময় এই ব্যাপারগুলো সম্বন্ধে তুমি একটু পড়ে নিও। ওকে, এখন বাস টপোলজি, এখন কথা হচ্ছে আমরা হচ্ছে স্টার টপোলজি। স্টার টপোলজির মাধ্যমে দেখা যাচ্ছে স্টার টপোলজি, স্টার টপোলজি, স্টার টপোলজির মাধ্যমে দেখা যায় এই একটা ডিভাইসের সাথে একটা, যখন কোনো একটা ডিভাইস মনে করো যে ডিভাইসগুলো সকল নেটওয়ার্কে কানেক্ট করে, সেটা হাব হতে পারে, সুইচ হতে পারে, সেই সুইচগুলো কি করে, এভাবে 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 স্টারের মতো কি থাকে, C1, C2, C3, C4 বা C5 করা থেকে স্টারের মতো এভাবে কি থাকে। এটা হচ্ছে তোমার স্টার টপোলজি। এসটি হিসেবে ধরতে পারে, এটাকে সুইচ হতে পারে, হাব ধরা যায়,
মাধ্যমে কি করতে পারে, এই পদ্ধতি কি করতে পারে, একই একই ডিভাইসের সাথে একটা কোনো নেটওয়ার্কিং টপোলজি সৃষ্টি করা হয়। এর মাধ্যমে কি করে সবগুলো স্টারের মতো দেখা যাচ্ছে আমরা দেখতেছি, এগুলো কি করে যুক্ত থাকে। ওকে, তারপর হচ্ছে কত রিং টপোলজি। রিং টপোলজি রিং টপোলজির মাধ্যমে আমরা এই যে ডিভাইসগুলো আছে এই ডিভাইসগুলো ইন্টারকানেক্টেড করতে পারি। ওকে, কোনো একটা ডিভাইসকে মনে করো কোনো একটা ক্লায়েন্ট থেকে ক্লায়েন্ট বেসিসে আমরা কি করতে পারি, যুক্ত করতে পারি। যেমন C1 এভাবে যুক্ত করতে পারি, C2 C3 এভাবে। ওকে, এখানে অনেক ডাটা ট্রান্সফারটা এইভাবে করা সম্ভব। ওকে, এই রিংয়ের মাধ্যমে কি থাকে, রিংয়ের মাধ্যমে থাকে, এটার মাধ্যমে আমরা কি করতে পারি, এই ক্লায়েন্ট ধরে এটা একটা ক্লায়েন্ট। ওকে, ক্লায়েন্ট কি করতে পারে, তারা কি করতে পারে, ট্রান্সফার করতে পারে। তুমি প্রত্যেকটাই মোটামুটি কি করতে পারে, প্রত্যেকটাই মোটামুটি এখানে ক্লায়েন্ট হিসেবে ধরা যায়, প্রত্যেকটা কম্পিউটারের মধ্যে একটা ক্লায়েন্ট হিসেবে ধরা যায়। সবগুলো কম্পিউটার ধরা একসাথে কি করে ইন্টারকানেক্টেড আছে, ওইগুলোর মাধ্যমে কি করতে পারে, ক্লায়েন্টের লাইনে আমরা ডাটা ফ্লো করতে পারি, ডাটা ফ্লো। ওকে, এখন হচ্ছে তারপর আমরা চলে আসছি ট্রি টপোলজি। ওকে, ট্রি টপোলজির মাধ্যমে আমরা কি করতে পারি, ট্রি টপোলজির মাধ্যমে একটা কম্পিউটার থেকে ধরো ট্রি টপোলজি হচ্ছে যে ট্রি টপোলজি এই একটা ক্লায়েন্ট কি করতে পারি, একটা ক্লায়েন্টের মাধ্যমে একটা ক্লায়েন্ট থেকে অন্য একটা ক্লায়েন্ট C2 C3 C2 থেকে C3 C4 C5 C6 এবং C7 C8 বা C9, অথবা বলতে পারেন C1 C2 C3 C4 C6 C8 C5 C7 C9। ওকে, তাই আমরা বলতে পারি এটা হচ্ছে ট্রি টপোলজি। অর্থাৎ এই টপোলজির মাধ্যমে একটা ক্লায়েন্টের সাথে দুইটা ক্লায়েন্ট এবং ট্রির মধ্যে কি করতে পারে, প্রত্যেকটা ক্লায়েন্টের সাথে প্রত্যেকটা ক্লায়েন্ট যুক্ত হতে পারে এভাবে ট্রি টপোলজির মাধ্যমে। ওকে, তারপর একটা হচ্ছে কি ম্যাশ টপোলজি। ওকে, এটাকে বলা হয় ম্যাশ বা পরস্পর সংযুক্ত টপোলজি। ম্যাশ টপোলজি এখানে ম্যাশ বা ম্যাশ টপোলজি প্রত্যেকটা কম্পিউটার ইন্টারকানেক্টেড জানিতে আমাদের যুক্ত থাকে। যেমন একটা ক্লায়েন্ট দিলাম, ক্লায়েন্ট দিলাম, ক্লায়েন্ট দিলাম, ক্লায়েন্ট 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 এভাবে এভাবে, তারপর হচ্ছে কি করে এইভাবে এইভাবে, তারপর কি হচ্ছে আছে এইভাবে, তারপর এভাবে এভাবে কি করতে থাকে, জায়গার মতো কি করতে পারে, নির্দিষ্ট নির্দিষ্ট একটার সাথে একটা কি করতে পারে, যুক্ত হতে পারে। তাছাড়া এভাবে সে যুক্ত হতে পারে, এভাবে সে যুক্ত হতে পারে। ওকে, সে কি করে নিজের সাথে যুক্ত হয়। ওকে, এটা হচ্ছে নির্দিষ্ট পরস্পর সংযুক্ত যে টপোলজির মধ্যে পড়ে। ওকে, এখন আপাতত মোটামুটি এটাই মোটামুটি আমরা বলতে পারি, এটা মোটামুটি আমাদের এই টপোলজি বা একই নেটওয়ার্কের সাথে বিভিন্ন ডিভাইস কানেক্ট হওয়ার পদ্ধতিটাই হচ্ছে যে আমরা এই ধরনের ধরতে পারি। ওকে, আর টপোলজির ব্যাপারে কোনো বিস্তারিত সুবিধা অসুবিধাটুকু পড়লেই বা খুবই ইম্পর্টেন্ট সুবিধা অসুবিধাটুকু সময় স্বল্পতার কারণে আসলে বুঝতে পারছি না। তোমরা এর সুবিধা অসুবিধাটুকু, হার্ডের সুবিধা অসুবিধা, সুইচের সুবিধা অসুবিধা, রাউটিংয়ের সুবিধা অসুবিধা, নেটওয়ার্কিং বিভিন্ন সুবিধা অসুবিধা এগুলো কি বাসা করে নিবা। ওকে, এখন আসি আমরা ক্লাউড কম্পিউটিং। ক্লাউড কম্পিউটিং ব্যাপারে যদি বলতে হয়, ক্লাউড কম্পিউটিং মূলত হচ্ছে যে কি, আমরা যে বিভিন্ন যে গুগল ড্রাইভ ইউজ করি, ওকে, এগুলো হচ্ছে মূলত ক্লাউড কম্পিউটিংয়ের মধ্যে পড়ে। ক্লাউড কম্পিউটিংয়ের মাধ্যমে দেখা যায় একটা নির্দিষ্ট একটা জায়গায় একটা ডিভাইস একটা সার্ভার যুক্ত থাকে। ওই সার্ভারের মোটামুটি আমরা কী করতে পারি সবগুলো, এটাই মূলত ইউজারদের ডাটা সুরক্ষিত করার জন্য ব্যবহৃত হয়েছে। এই ক্লাউড কম্পিউটিংয়ের মাধ্যমে আমরা কী করতে পারি, এই ক্লাউড এবং মোটামুটি এটাই বলা হয় ক্লাউডে জমা রাখা। তো এর মধ্যে আমরা কী করতে পারি, ইউজারের ডাটাগুলো কী করা হয়, এর মাধ্যমে
আচ্ছা এখন সবগুলো মূলত কি হচ্ছে বিভিন্ন সফটওয়্যার মাধ্যমে হয়, আমরা বিভিন্ন সফটওয়্যার ইউজের মাধ্যমে করতে পারি, যেমন ড্রপ বক্স আছে, তারপর তোমার যে গুগল ড্রাইভ আছে, তারপর আছে তোমার রিচি ড্রাইভ আছে বিভিন্ন, তারপর ওয়ান ড্রাইভ আছে। তো এইসব ড্রাইভগুলোর মাধ্যমে আমরা এইসব ড্রাইভগুলো কী করে বিভিন্ন সফটওয়্যার মাধ্যমে পরিচালিত হয়। এই সফটওয়্যার মাধ্যমে আমরা কী হয়, আমরা ক্লাউডে বা আমাদের সার্ভারে থাকা যে ইনফরমেশনের সাথে আমরা সরাসরি অ্যাক্সেস করতে পারি, এবং ওই ইউজারে এবং ওই সার্ভারে আমরা কী করতে পারি, ডাটা রাখতেও পারি। ওকে, সেখানে আমি কী হয়, যথাযথ সিকিউরিটি মেনটেন করা হয়। এখন কথা হচ্ছে কিছু জিনিস হচ্ছে পাবলিক ক্লাউড কী করে, পাবলিক ক্লাউড মানে প্রকারভেদের মধ্যে পড়ে। পাবলিক ক্লাউডগুলো মোটামুটি সবার অ্যাক্সেস দেওয়া থাকে। ওকে, সবার অ্যাক্সেস দেওয়া থাকে। কমিউনিটি ক্লাউড মোটামুটি দেখা যাচ্ছে নির্দিষ্ট এরিয়ার মধ্যে থাকা এই বিভিন্ন ডিভাইসকে কী করে ক্লাউডের মাধ্যমে সংযুক্ত করে। ওকে, ক্লাউড মোটামুটি বলা হয় যে মানে একটা ক্লাউড সৃষ্টি করে আর কি, এদের সাথে সমস্ত কিছুকে যুক্ত থাকা মূলত ক্লাউড কম্পিউটিংয়ের মধ্যে পড়ে। এখন এটার মাধ্যমে এটাতে সবার দেখা যায় পাবলিক ক্লাউডের সবার অ্যাক্সেস থাকে। কমিউনিটি ক্লাউডে বিভিন্ন নির্দিষ্ট কিছু পার্সনের অ্যাক্সেস থাকে। প্রাইভেট ক্লাউড হচ্ছে নির্দিষ্ট কোম্পানির অ্যাক্সেস থাকে। একটা হচ্ছে হাইব্রিড ক্লাউড, দেখা যাচ্ছে বিভিন্ন প্রাইভেট ক্লাউডগুলোর মধ্যে সম্পর্ক স্থাপন করে। ওকে, মূলত এতটুকু বললে হবে। ক্লাউড কম্পিউটিং সুবিধা এবং কর্মকরণীয়, যেমন এটা হচ্ছে বিভিন্ন তুলনামূলক খরচ কম থাকে, নিজস্ব হার্ডওয়্যার এবং সফটওয়্যারের প্রয়োজন হয় না। ওকে, এখন হচ্ছে কি আমরা আজকে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে চলে যাব। কারণটা কি? আচ্ছা, আমরা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে এখন যে আমরা সার্ভার বলি, আসলে সার্ভার জিনিসটা কি? সার্ভার জিনিসটা হচ্ছে যে পদ্ধতি আমরা কি করতে পারি, আমাদের ডাটাগুলো, আমাদের ইনফরমেশনগুলো এটাতে কি করতে পারি, রাখতে পারি বা স্টোর করতে পারি। এখন এই ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে সেই সিস্টেমগুলোকে কী করে, সেই সিস্টেমগুলোকে তোমার ইউজারকে অ্যাক্সেস প্রদান করা থেকে শুরু করে ইউজার যে ডাটাগুলো এন্ট্রি করা, তারপর হচ্ছে বিভিন্নভাবে সুনির্দিষ্টভাবে জমা রাখা, তারপর হচ্ছে ওগুলোকে ইউজারকে কী করে ওই যে ইউজার ডাটাগুলোকে সিকিউরিটি প্রদান করা থেকে সম্পূর্ণ কাজে কী করা হয়, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে করা হয়। ওকে, ডাটাবেস সম্বন্ধে মোটামুটি এটাই হচ্ছে প্রাথমিক ধারণা। আর হচ্ছে ডাটাবেসের মধ্যে ডাটাবেসের মূল জিনিসটা হচ্ছে ডেটা। ওকে, ডেটা হচ্ছে মোটামুটি তোমার কি, ডেটা হচ্ছে সমগ্র ফলাফলের একটা কী করা হয়, একক হিসেবে ধরতে পারি। সুনির্দিষ্ট ফলাফল পাওয়ার জন্য ইনপুট সমূহকে উপাত্ত বা ডাটা বলা হয়। ওকে, আমরা যে সমস্ত ইনফরমেশন যুক্ত করতে চাই, মনে করো বিভিন্ন ইনফরমেশন থাকে আমাদের কাছে, বিভিন্ন কোনো একটা ক্লাসের ব্যাপারে যদি বলতে চাই, কোন ক্লাসে একটা অথবা কোনো একটা রেজাল্ট নিল, তো আমরা যদি বলতে চাই ওই ক্লাসের বার্ষিক পরীক্ষায় কতজন এ প্লাস পেয়েছে বা কতজন ভালো রেজাল্ট করেছে, কে ফার্স্ট হলো, কে সেকেন্ড হলো, ওই প্রত্যেকটা ইনপুটটাকে বলা হয়, আমরা কি করতে পারি, ডাটা হিসেবে ধরতে পারি। ওকে, ডাটাকে বিভিন্নভাবে আমরা কি করতে পারি, লিখতে পারি এই ডাটাকে ডাটা বা উপাত্ত। অর্থাৎ এই কথা হচ্ছে আমরা কোনো একটা সার্ভারে বা কোনো একটা তোমার কোনো একটা হাজিরা খাতায় যেমন ছিল, ওইটা একজন আমরা সার্ভার হিসেবে ধরতে পারি, আমরা লোকাল সার্ভার
যে হাজিরা খাতায় দিক থেকে ডাটা থাকে যে একটা ক্লাসে কতজন স্টুডেন্ট আছে, এই স্টুডেন্ট প্রত্যেকের নাম, প্রত্যেকের রোল নাম্বার এবং প্রত্যেক ক্লাসে কে 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 উপস্থিত থাকে, এটা আমরা এই ইনফরমেশনটা দেওয়া বা ইনপুট করে আমরা কি করতে পারি, ডাটা বা উপাত্ত আমরা বুঝতে পারি। এই ডাটা উপাত্ত বিভিন্ন ধরনের হতে পারে। একটা হচ্ছে কি একটা হচ্ছে তোমার কি নিউমেরিক ডাটা, ওকে, একটা হচ্ছে কি নিউমেরিক ডাটা, নিউমেরিক আর নিউমেরিক যেটা বলা হয় নিউমেরিকও বলা যায়। নিউমেরিক ডাটা মূলত হচ্ছে তোমার যে বিভিন্ন আমরা যে 1 2 3 4 5 বিভিন্ন সংখ্যা, ওকে, বিভিন্ন সংখ্যাটাকে মূলত কি করা হয় নিউমেরিক ডাটার মধ্যে আমরা ফেলাতে পারি, ওকে। এখন হচ্ছে বুলিয়ান ডাটা, ওকে। দ্বিতীয় হচ্ছে নন নিউমেরিক ডাটা। নন নিউমেরিক ডাটা হচ্ছে বিভিন্ন অক্ষর হতে পারে, নিউমেরিক ডাটা বিভিন্ন অক্ষর হতে পারে, সংখ্যা হতে পারে, যেমন হচ্ছে যে কিনা এ বি সি 1 2 3 বিভিন্ন অক্ষর, ওকে। এখন হচ্ছে কথা হচ্ছে অক্ষর বলতে হচ্ছে বিভিন্ন বাইটের সংমিশ্রণ আমরা কি পাই, অক্ষর পাই, এটা হচ্ছে পরে আসবে। এখন হচ্ছে যে বুলিয়ান ডাটা, ওকে। বুলিয়ান ডাটার মধ্যে দুইটা মাত্র সংখ্যা থাকে, সেটা হচ্ছে কি বুলিয়ানের মধ্যে 1 এবং 0 থাকে, ওকে। এখন 1 এর মানে আমরা বুঝাতে পারি কি স্টার্ট, 1 এর মাধ্যমে আমরা স্টার্ট বোঝাতে পারি, আর 0 এর মাধ্যমে কোনো একটা জিনিস স্টপ করা বোঝাতে পারি। এর মাধ্যমে আমরা কি করতে পারি, আমরা এর মাধ্যমে কোনো একটা ডাটা ইনপুট করতে পারি। যেমন কোনো একটা ডাটাকে আমরা কি করতে পারি, আমরা আগে ব্লক অ্যাসিনক্রোনাস সিনক্রোনাস আমরা ব্লক ট্রান্সলেশন বা ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সলেশন আমরা বুঝেছিলাম। ওখানে বিভিন্ন এই ডাটাগুলো ইনপুট করা থাকে দেখছিলাম। এর মাধ্যমে একটা মাধ্যমে আমরা ডাটাকে অন বা অফ করা, কোনো একটা ডাটা কি করে, কোনো একটা সার্ভারে কমপ্লিট করা বোঝাতে বা স্টপ করা বোঝাতে, কোনো একটা সার্ভারের কাজ সমাপ্ত বোঝাতে বা শুরু বোঝাতে আমরা কি করতে হতো, 1 এবং 0 দিয়ে আমরা কি করতে পারি, ওই কম্পিউটারকে আমরা বুঝাতে পারি যে আমরা এই কাজগুলো শেষ, ওকে। কম্পিউটার তো আমরা বাইনারি কথায় বোঝা, আমাদের সবার কথা বুঝে না, তো 1 এবং 0 মাধ্যমে আমরা কম্পিউটারকে কি করতে পারি, এই বিভিন্ন জিনিস সম্বন্ধে নির্দেশ প্রদান করতে পারি। এখন হচ্ছে ইনফরমেশন এবং তথ্য। এখন ইনফরমেশন তথ্য বিভিন্ন ডাটা সমষ্টিতে আমরা কি পাই, বিভিন্ন ডাটা এবং ইনফরমেশন বিভিন্ন ডাটা থেকে ডাটাকে প্রক্রিয়াকরণের মাধ্যমে এবং সুনির্দিষ্ট এবং সুশৃঙ্খলভাবে আমরা কি করতে পারি, স্থাপন করাকে বলা হয় ইনফরমেশন। আচ্ছা, সোজা কথা আসতে ধরি, যেমন যেমন কোন একটা বার্ষিক পরীক্ষা যারা দিচ্ছে, ধরো রোল নির্দিষ্ট কিছু আমরা ইনফরমেশন, নির্দিষ্ট কিছু মানুষের ইনফরমেশন আমরা জানতে পারছি। যেমন হচ্ছে যে রোল, নাম, ক্লাস। বলতে হচ্ছে ক্লাস 4 এর স্বামীর রোল নং এবার কত হচ্ছে, এটা যদি আমি লিখতে চাই তাহলে স্বামীর রোল নং কত হচ্ছে। তো স্বামীর রোল নং যদি বলতে চাই তাহলে আমরা একটা সুনির্দিষ্ট বা ইনফরমেশন দেওয়া থাকে, সেখানে আমরা কি করতে পারি, ক্লাস 4 প্রথমে বলতে পারি ক্লাস 4, তারপর নাম দেব স্বামী, তারপর রোল নং আমরা কি করতে যাচ্ছি, রোল নং আমরা পেয়ে যাচ্ছি, ধরো স্বামীর রোল নং হচ্ছে কত 5, ওকে। এখন হচ্ছে যে আমি যদি আবার এটাও বলতে চাই যে মেইন কথা হচ্ছে যে জামিল রোল নং কত হচ্ছে, ওকে। কারণ জামিল কোন ক্লাসে সেটা আমাকে বলতে হবে, তাহলে জামিল যদি বলি আমরা ক্লাস 5 এর জামিল, ক্লাস 5 এর জামিল কত, রোল নং কত হচ্ছে, রোল নং 7। অথবা আমরা বলতে পারি রোল নং 8 হচ্ছে এমন ব্যক্তিগুলার তালিকা করো, তাহলে রোল 8 হচ্ছে এমন ব্যক্তিগুলার তালিকা, রোল 8 এই তালিকাগুলো আমরা করতে পারি। যেমন মনে করতে পারি করিম, রহিম এবং জামাল। এখন হচ্ছে কি করিম এবং রোল নং 8 হচ্ছে যে এমন রোল থাকেগুলো কে কে আছে, বিভিন্ন ক্লাসে করিম আছে, রহিম আছে, জামাল আছে, ধরো ক্লাসগুলো ছিল 1 2 3। তো মোটামুটি এইসব ডাটা, এগুলো প্রত্যেকটাকে বলা হয় কি ডাটা, ওকে। প্রত্যেকটা ডাটা বা উপাত্ত, ওকে। এটাকে মূলত আমরা কি করতে পারি, সুনির্দিষ্ট, এই যে ডাটা এবং উপাত্তগুলো সুনির্দিষ্ট
সুনির্দিষ্ট ইনফরমেশন বা সুনির্দিষ্টভাবে সুশৃঙ্খলভাবে এটাকে কি করা স্থাপন করা বা এটাকে সাজানোটাকে মূলত আমরা কি করতে পারি এই সবগুলোকে ইনফরমেশন বলতে পারি। ওকে, যেমন আমরা একটা ইনফরমেশন চাচ্ছি, ইনফরমেশনটা আমরা এখানে কি করতে পারি পেতে পারি। ওকে ফাইন। এখন কথা হচ্ছে ডাটা হায়ারার্কি। ওকে, ডাটা হায়ারার্কি ডাটা হায়ারার্কি হচ্ছে যে কি ডাটাবেজের বিভিন্ন উপাদান যেমন বিগ বাইট ফিল্ড রেকর্ড এবং ফাইল ইত্যাদি কি করে সমন্বয় করে একটি কাঠামো, যেখানে ডাটাবেজের প্রতিটি সাংগঠনিক উপাদান নিজস্ব ক্রম অবস্থান এবং পারফরমেন্স সম্পর্কে ইত্যাদি নির্দিষ্ট করা থাকে। যেমন বিভিন্ন এই ডাটার বিভিন্ন কি থাকে, বিভিন্ন ডাটার বিভিন্ন ক্ষুদ্রাতি ক্ষুদ্র সেল বিভাগ থাকে। যেমন প্রত্যেকটা মনে হচ্ছে এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে প্রত্যেকটা হচ্ছে তোমার যে ফিল্ড, ব্লকটা প্রত্যেকটাকে বলে ফিল্ড। একটা ফিল্ড বিভিন্ন অক্ষরের মাধ্যমে এগুলো আসলে আমরা বলতে যাচ্ছি। তো মোটামুটি আমরা জেনে রাখি যে এই একটা ইনফরমেশন সিস্টেমের বিভিন্ন যে একক আছে, ওকে, বিভিন্ন এককগুলোর মধ্যে কি করে সম্পর্ক এবং সুনির্দিষ্ট সম্পর্ক সৃষ্টি করার মূলত হচ্ছে এবং একে বিভিন্নভাবে নির্দিষ্ট করা বা সুনির্দিষ্টভাবে নির্দিষ্ট করার যে প্রকার, সেটাকে আমরা সংজ্ঞানুসারে এটাকে আমরা কি করতে পারি ডাটা হায়ারার্কি নামে করতে পারি। এখন এটার মধ্যে বিভিন্ন কি আছে, বিভিন্ন একক আছে। ওকে, বিট এই সবচেয়ে ক্ষুদ্রতম একক আমরা কি করতে পারি বিট হিসেবে ধরতে পারি। বিট হচ্ছে এখানে সবচেয়ে ক্ষুদ্রতম একক। এটা হচ্ছে বাইনারি ডিজিটের সংক্ষিপ্ত রূপ। ওকে, বাইনারি সংখ্যার সাথে ব্যবহৃত আমরা বাইনারি সংখ্যা আমরা দুটি ডিজিট সবসময় ব্যবহার করি, একটা হচ্ছে 0 একটা হচ্ছে 1। ওকে, কম্পিউটার অভ্যন্তরে যাবতীয় কাজ করা হয় কি করে এই বিটের মাধ্যমে আমরা কাজগুলো করতে পারি। এখন আসে আমরা বাইট, এটা হচ্ছে 0 1 হিসেবে ধরতে পারি। এটা হচ্ছে মেইন কথা হচ্ছে কোনো একটা ডাটা বা ইনফরমেশন সিস্টেমের একদম ক্ষুদ্রাতি ক্ষুদ্র একক, ক্ষুদ্রাতি ক্ষুদ্র একক। যেমন তুমি কোনো একটা কম্পিউটার কি করতে যাচ্ছ, কোনো একটা ডাটা বেস ক্রিয়েট করতে যাচ্ছ, বিভিন্ন একটা স্কুলের বা একটা কলেজের কোনো একটা দেশের বা কোনো একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে আমরা কি করতে যাচ্ছি নির্দিষ্ট কোনো কাজের জন্য। আমরা দেখা যাচ্ছে যে আমরা ধরো এটা হচ্ছে সীতাকুণ্ড স্কুল, সীতাকুণ্ড মডেল স্কুল। যেমন মডেল স্কুলে আমরা নির্দিষ্ট স্কুলের জন্য আমরা ডাটাবেস সৃষ্টি করতে যাচ্ছি। তো এই ডাটাবেস সৃষ্টি করতে হলে ধর আমরা আজকাল খুব স্বাভাবিকভাবে আমরা ইনফরমেশন প্রদান করে অথবা কম্পিউটার ইনফরমেশনগুলো আমরা কী করতে সৃষ্টি করতে চাই, তাহলে হয় কি আমরা প্রত্যেকটি ডাটাকে আমরা যে ইনপুট করবো এই ডাটাগুলো ক্ষুদ্র এই বিটের মাধ্যমে আমরা কী করতে পারি কম্পিউটার আমাদের কমান্ডগুলো গ্রহণ করে। ওকে, এখন কথা হচ্ছে তারপর আছে বাইট। বাইট হচ্ছে কি এই আটটি তোমার বিটের সমন্বয়ে আমরা কি পাই, আটটি বিটের সমন্বয়ে বাইট পাই। ওকে, এই বাইটগুলো হচ্ছে যে তোমার এই বিটগুলোকে আমরা কি করতে পারি আটটি বিট, যেমন হচ্ছে কত আমরা পাই 0, ধর আমরা 3 লিখতে যাচ্ছি। ওকে, 3 লিখতে যাচ্ছি বা 2 লিখতে যাচ্ছি, তাহলে 2 কে আমরা লিখতে পারি কত 1 0 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 মোট 8টা 1 2 3 4 5 6 7 8 8টা বিটের সমন্বয়ে আমরা কি করতে পারতেছি এই 2 কে আমরা কি করতে পারতেছি লিখতে পারতেছি। এখন হচ্ছে 3 কে আমরা লিখতে গেলে কত আসছে, হ্যাঁ কত 0 0 এখানে যদি আমরা কি করতে পারি 0 0 0 0 0 0 1 1। ওকে, এর মাধ্যমে আমরা কি করতে পারি 3 কে বোঝাতে পারতেছি। ওকে, তো এর মাধ্যমে আমরা কি করতে পারি, এর মাধ্যমে আমরা কোনো একটা নিউমেরিক বা কোনো একটা জিনিসকে আমরা বুঝাতে পারি বাইটের মাধ্যমে। এখন তারপরে কাজ হচ্ছে কি, তারপরে কাজ হচ্ছে যে অক্ষরটা মূলত কি আমরা যে কম্পিউটারে বিভিন্ন ইনপুট করবো এবং কথা হচ্ছে ইনপুটটাকে আমরা কি করতে হবে, আমাকে এই
অক্ষরে পরিণত করতে হবে। আমি শুধু 1 2 3 4 দিয়ে তো লিখতে পারি না, তা আমাকে সামিও লিখতে হবে, জামিনও লিখতে হবে, গরিব রহিম জামান সবগুলো লিখতে হবে। গত ছেলে কিভাবে করতে হয় এগুলো হয় কি, এগুলো বিভিন্ন বাইরের সম্বন্ধ। ওকে, অক্ষর বাইরের সমন্বয়ে আমরা অক্ষর পাই। এখন কথা হচ্ছে এই বাইটগুলো মনে করো বিভিন্নভাবে যুক্ত হয়। ওকে, এই বাইটগুলো যুক্ত হয় মনে করো আমরা অঙ্ক বর্ণ বা বিভিন্ন বিশেষ চিহ্নকে বলা হয় অক্ষর জানি আমরা। যেমন এক বাইট নিয়ে একটি অক্ষর গঠিত। ওকে, যেমন একটি বাইট নিয়ে আমরা কি পাই, একটি বাইট মানে হচ্ছে 8টি বিটের সমন্বয়ে গঠিত। একটি বাইট নিয়ে আমরা অক্ষর পাই। এখন কথা হচ্ছে যে এই যেমন বিভিন্ন অক্ষর থাকতে পারে, যেমন এ বি সি ডি, তারপর হচ্ছে কত 1 2 3 4। ওকে, আমরা তোকে দিছিলাম 1 একটি বাইট, 2 একটি বাইট, 3 একটি বাইট, 4 একটি বাইট, সেভাবে আমরা এ বি সি লিখতে পারি। ওকে, এখন কথা হচ্ছে যে এখন আছে ফিল্ড হচ্ছে কি, বিভিন্ন অক্ষর সমন্বয়ে আমরা কি পাচ্ছি, বিভিন্ন অক্ষর সমন্বয়ে এক বা একাধিক অক্ষরের মাধ্যমে আমরা কি পাই, এক বা একাধিক অক্ষরের মাধ্যমে আমরা কি পাই, ফিল্ড পাই। ওকে, কোন একটা ফিল্ড, যেমন ধরো এখানে এই যে রোল, নাম, ক্লাস, এগুলো হচ্ছে আমরা কি হচ্ছে একটা ফিল্ড। ওকে, একটা ফিল্ড, এগুলো হচ্ছে বিভিন্ন কি অক্ষর, বিভিন্ন অক্ষরের মাধ্যমে আমরা কি করতে পারি, এগুলো একটা ফিল্ড। কারণ কথা হচ্ছে এগুলোর মাধ্যমে আমরা কি পাই, এগুলোর মাধ্যমে বিভিন্ন অক্ষরের মাধ্যমে আমরা ফিল্ড পাই। বিভিন্ন অক্ষরের সমন্বয়। ওকে, এখন কথা হচ্ছে যে আমরা কোনো একটা ডাটাবেস সিস্টেমে যদি আরো বেশি যাই, কথা হচ্ছে যে এই জিনিসগুলোকে ফিল্ড বলা হয়। এগুলোকে কি বলা হয়, ফিল্ড বলা হয়, ফিল্ড। এখন এক বা একাধিক ফিল্ডের সমন্বয়ে গঠিত যে ইয়াগুলা পাই, এক বা একাধিক ফিল্ডের সমন্বয়ে আমরা কি পাই, এক বা একাধিক ফিল্ডে একসাথে যুক্ত করে অর্থাৎ পরস্পর সংযুক্ত কয়টা ফিল্ড নিয়ে গঠিত হয় এক একটি রেকর্ড। যেমন এগুলো হচ্ছে ফিল্ড, এটা ফিল্ড। ওকে, এই ফিল্ডগুলো নিয়ে আমরা কি পাই, একটা রেকর্ড পাই। ওকে, একটা রেকর্ড, ধরো এটা রেকর্ড 1, এটা হচ্ছে রেকর্ড 2। ওকে, এভাবে আমরা রেকর্ডগুলো কি করতে পারি, এই রেকর্ডগুলো আমরা পাই। যেমন প্রত্যেকটাকে কি করা হয়, ফিল্ড বলা হয়। যেমন ইন্ডিভিজুয়ালকে বলা অক্ষর বলা হয়, কয়েকটা অক্ষর নিয়ে এটা কি করা হয়, ফিল্ড তৈরি হয়। এবং কয়েকটা ফিল্ড নিয়ে, ধরো এই ফিল্ডগুলো নিয়ে একটা রেকর্ড তৈরি হলো, এইরকম একটা ফিল্ড নিয়ে একটা রেকর্ড তৈরি হলো, এরকম একটা ফিল্ড নিয়ে একটা রেকর্ড, এরকম ইন্ডিভিজুয়াল কি করে রেকর্ড সৃষ্টি করে। ওকে, এখন কথা হচ্ছে এই টোটাল রেকর্ডটা, এখন কথা হচ্ছে এই টোটাল জিনিসটা, এই টোটাল ঘটনাটাকে মূলত কি বলা হয়, টোটাল রেকর্ড। এরকম কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা রেকর্ড নিয়ে রেকর্ড এন দিলাম মানে হচ্ছে এন সংখ্যক রেকর্ড নিয়ে কি করা হয়, একটা টোটাল ফাইল তৈরি হয়। ওকে, একটা টোটাল ফাইল তৈরি করা যায়। অর্থাৎ পরস্পর সম্পর্কযুক্ত কয়টি রেকর্ডকে নিয়ে আমরা কি করতে পারি, একটা ফাইল গঠন করতে পারি। ওকে, একটা ফাইল গঠন করতে পারি। এখন এই ফাইলগুলো হচ্ছে তার প্রথমে আমরা জানলাম বিট হচ্ছে তোমার কি, বিট হচ্ছে তোমার বাইনারি ডিজিট 1 এবং 0 এর মাধ্যমে আমরা কি করি, ক্ষুদ্র একক, ইনপুটের ক্ষুদ্র একক, অর্থাৎ এর মাধ্যমে আমরা কমান্ড প্রদান করি। তো এরকম কয়েকটি এরকম 8টি বিটের মাধ্যমে কি হয়, 8টি বিটের মাধ্যমে আমরা কি পাই, 8টি বিটের মাধ্যমে আমরা বাইট পাই। ওকে, বাইট পাই। কারণ এই বাইট, একটি বাইট নিয়ে আমরা কি করতে পারি, একটা বাইট নিয়ে একটা অক্ষর গঠিত হয়। তারপর হচ্ছে ফিল্ড হচ্ছে কি, ফিল্ড হচ্ছে তোমার বিভিন্ন অক্ষর নিয়ে গঠিত হয়। ওকে, বিভিন্ন অক্ষর নিয়ে কি হয়, আমাদের একটা ফিল্ড গঠিত হয়। যেমন
এগুলো হচ্ছে প্রত্যেকটা ধরো অক্ষর 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 এগুলো বিভিন্ন বাইট নিয়ে গঠিত হবে এবং এইগুলো এই ফিল্ডগুলো তৈরি হবে কিসের মাধ্যমে? ফিল্ডগুলো তৈরি হবে বিভিন্ন অক্ষরের মাধ্যমে। বিভিন্ন অক্ষরের মাধ্যমে আমরা কি পাই? বিভিন্ন অক্ষরের মাধ্যমে আমরা ফিল্ডগুলো পাচ্ছি। ওকে, বিভিন্ন ফিল্ডগুলো পাচ্ছি। এবং এই কয়েকটা ফিল্ড নিয়ে দেখো এই কয়েকটা ফিল্ড নিয়ে আমরা কি পাই? একটা রেকর্ড পাই। এই কয়েকটা ফিল্ড নিয়ে একটা রেকর্ড পাচ্ছি। তো টোটাল রেকর্ডটাকে আমরা কি করতে পারি? একটা আমরা ফাইল নিয়ে ফাইল নামে পরিচিত করতে পারি। তো এখন আমরা আসি আরো জুম আউট করে দেখা যায় কি জুম আউট করলে আমরা দেখতে পাই যে কি এই টোটাল যে জিনিস বুঝতে পারছো, একটা স্কুলের মনে করো একটা স্কুলটাকে আমরা যদি করি টোটাল ইনফরমেশন স্টুডেন্ট প্লাস টিচার সব কিছু ইনফরমেশন যদি আমরা একসাথে যুক্ত করতে চাই তো টোটাল জিনিসটা আমরা কি হবে ডাটাবেস হিসেবে করতে পারি। ওকে, আমরা ডাটাবেস হিসেবে আমরা লিখতে পারি যেমন হচ্ছে যে ডাটাবেস সিস্টেম ধরো। ওকে, ডাটাবেস সিস্টেমের মধ্যে আমরা পেতে পারি ওকে ডাটাবেস এই ডাটাবেসের মধ্যে আমরা ধরো কি আছে এক্সাম রিপোর্ট কার্ড আছে, স্টুডেন্ট পার্সোনাল ইনফো, স্টুডেন্ট টিচার্স পার্সোনাল ইনফো, পার্সোনাল। ওকে, এটা হচ্ছে ডাটাবেসের মধ্যে হতে পারে। এগুলো হচ্ছে প্রত্যেকটা হচ্ছে কি ফাইলের মধ্যে পড়ে। হচ্ছে প্রত্যেকটা ফাইল থেকে আমরা কি পাই? ফাইল থেকে আমরা দেখা যাচ্ছে ইন্ডিভিজুয়াল স্টুডেন্ট ইনফরমেশনকে পেতে পারি। যেমন ধরুন এটা এক্সাম রিপোর্ট ইন্ডিভিজুয়াল স্টুডেন্ট ধরো একটা স্টুডেন্ট 1, একটা স্টুডেন্ট কত স্টুডেন্ট 2, একটা হচ্ছে কত n সংখ্যক স্টুডেন্ট অর্থাৎ স্টুডেন্ট n ধরো একটা স্কুলের মোট কতগুলো আছে, একটা স্কুলের মোট 1000 জন স্টুডেন্ট আছে ধরো 1000 জন ইনফরমেশন আলাদা আলাদা কি থাকে আলাদাভাবে রেকর্ড থাকে। এটা হচ্ছে রেকর্ড। ওকে, কারণ হচ্ছে এটা হচ্ছে রেকর্ড। এখন প্রত্যেকটা স্টুডেন্ট নির্দিষ্ট স্টুডেন্টে কি করলাম নির্দিষ্ট স্টুডেন্টের মনে হয় একটা স্টুডেন্ট নিলাম এই স্টুডেন্ট কোন ক্লাসে কত রোল কত তারপর হচ্ছে তার নাম, তারপর একটা জিনিস আছে মনে করো রেজিস্ট্রেশন নাম্বার কিংবা বলতে পারে ক্লাস, কারণ এটাকে বলা হয় কি এটাকে বলা হয় ফিল্ড। ওকে, এই জিনিসটাকে বলা হয় ফিল্ড। এখন ফিল্ডটাকে আমরা যদি আরো বেশি জুম ইন করি তাহলে দেখতে পাই ফিল্ডে বিভিন্ন অক্ষর সমন্বয়ে গঠিত। এই যে প্রত্যেকটা হচ্ছে কি প্রত্যেকটাকে আমরা কি বলতে পারি এটাকে বলা হয় বিভিন্ন রেকর্ড পাওয়া যায়, রেকর্ড থেকে আমরা ফিল্ড পেতে পারি। এই যে নাম, ওকে, এই যে নাম জিনিসটা কি বলা হয় এই যে নাম জিনিসটা মনে করো তার নাম হচ্ছে কত নাম হচ্ছে ধরো বিভিন্ন নামে থাকতে পারে অথবা ধরতে পারে রোল নম্বর ধরতে পারি যেমন বিভিন্ন রোল নম্বর আছে যে বিভিন্ন কত 1, 2 যে বিভিন্ন ক্লাসে যে বিভিন্ন রোল নম্বর আছে এটাকে আমরা করতে পারি কি এটাকে আমরা করতে পারি বিভিন্ন অক্ষর হিসেবে ধরতে পারি। ওকে, অক্ষর হিসেবে ধরতে পারি। তার কথা হচ্ছে এই প্রত্যেকটা রোল নম্বর কি হয় বিভিন্ন বিটের সমন্বয়ে তৈরি। দেখো এই রোল নম্বর অক্ষরটা বিভিন্ন বিট সমন্বয়ে তৈরি। যেমন হচ্ছে বিটগুলো ধরতে পারি কত 0 ধরো 1 ধরে 0 0 0 0 1 2 3 4 5 6 7 1। ওকে, এবং এই জিনিসটাকে বলা হয় কি বিট বলা হয়। ওকে, বিট বা বাইট হিসেবে ধরতে পারি। যাই হোক মোটামুটি বিটের সমন্বয়ে আমরা একটা বাইট পাই, বাইট থেকে আমরা অক্ষর পাই, অক্ষর থেকে আমরা ফিল্ড পাই, কয়টা ফিল্ড নিয়ে আমরা একটা রেকর্ড পাই, রেকর্ড থেকে কয়টা এরকম কষ্ট সংবলিত রেকর্ড নিয়ে আমরা কি পাই আমরা একটা ফাইল পাই। এরকম কষ্ট সংবলিত অনেকগুলো ফাইল নিয়ে আমরা কি করতে পারি একটা ডাটাবেস সৃষ্টি করতে পারি। ওকে, এখন তাহলে আমরা ডাটাবেস কি ডাটাবেস মূলত হচ্ছে যে এমন একটা সিস্টেম যার মাধ্যমে কি করতে হয় কয়েক সংবলিত অনেকগুলো ফাইলকে অনেকগুলো ইনফরমেশন কি করা একসাথে যুক্ত করা। অনেকগুলো এটা মূলত সমাবেশ বলে ধরা যায়। যেমন ডাটা শব্দের অর্থ হচ্ছে উপাত্ত বা তথ্য, তারপর হচ্ছে তোমার বেজ মান হচ্ছে ঘাঁটি বা সমাবেশ। তো শাব্দিক অর্থে ডাটাবেস হচ্ছে যে কোনো সম্পর্কিত বিষয়ের উপর ব্যাপক উপাত্তের বা তথ্য সমাবেশ। ওকে,
এখন এই সিস্টেম এখন হচ্ছে ডাটাবেস সিস্টেম ব্যাপারে আসে। ডাটাবেসে আবার বিভিন্ন সুবিধা অসুবিধা আছে। ডাটাবেসের মাধ্যমে আমরা কী করতে পারি, কোনো একটা ইনফরমেশন খুব সহজে পেয়ে যেতে পারি। কোনোটা ইনফরমেশন সম্বন্ধে আমার নিজস্ব পুরো ইনফরমেশন ঘাটার প্রয়োজন হয় না। কোনোটা ইনফরমেশন লাগবে না, আমরা কী করতে পারবো, বিভিন্ন ফিল্ড দেখে দেখে, রেকর্ড দেখে দেখে আমরা কী করতে পারি, নির্দিষ্ট ইয়ারে বা নির্দিষ্ট ক্লাসে বা নির্দিষ্ট নামে কী করতে ইনফরমেশনগুলো খুব সহজে পেয়ে যেতে পারি। ওকে, এখন কথা হচ্ছে যে ডাটাবেসের বিভিন্ন এলাকা আছে, ডাটাবেস বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। ডাটাবেস আমরা প্রাত্যহিক বিভিন্ন কাজে ব্যবহার করতে যাচ্ছি। যেমন আমরা যে ইদানিং আমরা কি করতে যাচ্ছি, আমাদের যে এনআইডি কার্ড, ওকে, এনআইডি কার্ড হচ্ছে যে এমন একটা এনআইডি কার্ডে কি থাকে, একটা নির্দিষ্ট ডাটাবেস থাকে। ওকে, ওই ডাটাবেসে আমাদের সব ইনফরমেশন, নাম, আমাদের এলাকা, আমাদের বাবার নাম, তারপর আমাদের মাতার নাম, তারপর আমরা কোন এলাকা থেকে আসছি, আমাদের জন্ম তারিখ, জন্ম সাল, সব কিছু দেখা যাচ্ছে একটা দেশের একটা নির্দিষ্ট ডাটাবেজে কি করতে থাকে, ডাটাবেজে যুক্ত থাকে। এখন এই ডাটাবেজের মাধ্যমে কি করা যায়, এই ডাটাবেজের এছাড়াও বিভিন্ন কাজে ব্যবহার করা হয়, যেমন ব্যাংকিং সিস্টেম। ওকে, ব্যাংকিং সিস্টেম আমরা যদি কোনো একটা ইনফরমেশন করি, আমরা যদি কোনো একটা ব্যাংকে যাই, কোনো একটা আমরা কি করলাম, আমাদের একটা চেক বই দিলাম, তো তারা কি করে ওই চেক বইয়ের একটা যে অ্যাকাউন্ট নাম্বার থাকে, ওই অ্যাকাউন্ট নাম্বারটাকে সার্চ করে কি করে আমাদের এই সামগ্রিক ট্রানজ্যাকশন বা আমার যে টাকাগুলো আদান প্রদান হয়েছিল সে সম্বন্ধে কি করে সেই ডাটাগুলো বের করতে পারে। ওকে, এবং ডাটাগুলো বের করে আমাদের একটা স্টেটমেন্ট দিতে পারে। অথবা এছাড়াও এটিএম কার্ড আমরা যখন কার্ড পাঞ্চ করি, ওই কার্ডের মধ্যে কি থাকে, আমাদের সকল ইনফরমেশন, ইউজার ডাটাগুলো ওই তারা কি করে ডাটার সাথে সার্ভারের সাথে কানেক্ট করে। তো কানেক্ট করার পর দেখা যায় যে আমরা কি করতে পারি, আমরা ওই ডাটাতে আমাদের ইনফরমেশনগুলো খুব সহজে, খুব উইদিন এ ফিউ সেকেন্ডস আমরা কি করতে পারি, আমাদের স্টেটমেন্ট যাবতীয় আমাদের সব কিছু সম্বন্ধে আমরা জানতে পারি এবং টাকা উইথড্র করতে পারি এবং কিংবা টাকা প্রদান করতে পারি। ওকে, বিমানের ক্ষেত্রে যেমন আমরা বিভিন্ন যে টিকিট কাটি বা বিভিন্ন বিমানের সময়সূচি, কোন সময় কোন বিমান ছাড়বে, কখন ছাড়বে, কোন দিন ছাড়বে, এসব ব্যাপার কি থাকে, একটি বিমানের নির্দিষ্ট এয়ারওয়েজের কি থাকে, ডাটাবেসে সংযুক্ত করা থাকে। আমরা খুব সহজে ওই ডাটাবেসগুলোতে অ্যাক্সেসের মাধ্যমে ইনফরমেশনগুলো পেয়ে থাকি। ওকে, তারপর হচ্ছে বিশ্ববিদ্যালয়ে ক্রেডিট কার্ড লেনদেনের মাধ্যমে কি থাকে, ক্রেডিট কার্ড লেনদেন, টেলিকমিউনিকেশনস, আর্থিক মানসম্মান, মানে বিভিন্ন ক্ষেত্রে আমরা ডাটাবেসগুলো পাই। সব সম্বন্ধে সার্ভার বলে, যেমন ইদানিং আমরা বিভিন্ন মুভি কি করতে পারি, মুভি ডাউনলোড করি বিভিন্ন ওয়েবসাইট থেকে। সো ওয়েবসাইটগুলো কি থাকে, ওয়েবসাইটগুলোতে বিভিন্ন সার্ভার থাকে। ওকে, সার্ভারটা কি করে, বিভিন্ন ডাটাগুলো কি করে, বিভিন্ন যে এই যে মুভিগুলো হচ্ছে বিশাল বিশাল ডাটা সম্বন্ধে তৈরি, তো এই ডাটাগুলো কি করে সংরক্ষণ করে এবং আমরা খুব সহজে সার্ভারের মাধ্যমে ওই ডাটাবেসগুলোতে কানেক্ট করতে পারি এবং মুভিগুলোকে নামিয়ে নিতে পারি কিংবা দেখতে পারি। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে কি অ্যাট্রিবিউট, ডাটাবেসে বিভিন্ন উপাদান আছে। ওকে, ডাটাবেসে বিভিন্ন উপাদান আছে, ডাটাবেসে বিভিন্ন উপাদানের মধ্যে আমরা করতে পারি ডাটাবেসের বিভিন্ন উপাদানের মধ্যে আমরা অ্যাট্রিবিউট বা ফিল্ড কলাম সম্বন্ধে পাই। অ্যাট্রিবিউট বা ফিল্ড কলাম, প্রত্যেকটি উপাদানের এই প্রত্যেকটি ফিল্ড বা কলাম যেগুলো আছে, যার জন্য নির্দিষ্ট কলাম মনে করেন, এগুলো বিভিন্ন এখানে কি করে নির্দিষ্ট কলাম সৃষ্টি করে। ওকে, বিভিন্ন কলাম, এই কলাম প্রত্যেকটাকে কি বলা হয়, প্রত্যেকটা কলামকে বলা হয় অর্থাৎ প্রত্যেকটা ফিল্ড, এগুলো প্রত্যেকটা ফিল্ড আমরা পাই। এই ফিল্ডগুলোকে আমরা কি করতে পারি, অ্যাট্রিবিউট হিসেবে ধরতে পারি। ওকে, এগুলো হচ্ছে তোমার কি করে, এগুলো সমান ডাটাবেসের বিভিন্ন উপাদানের মধ্যে পড়ে। তারপর হচ্ছে অ্যাট্রিবিউট ভ্যালু বা মান। ওকে, প্রত্যেকটি অ্যাট্রিবিউট আনবে, যেমন আমরা রোল নম্বর পেয়েছিলাম, ধরো 1, তারপর হচ্ছে স্বামী, তারপর হচ্ছে কত ক্লাস 5। ওকে, এগুলো সম্বন্ধে আগে পেয়েছিলাম, যেমন এটা হচ্ছে কত রোল, তারপর এটা হচ্ছে তোমার কি নাম, তারপর হচ্ছে ক্লাস। ওকে, এখন হচ্ছে রোল, নাম এবং ক্লাস। রোল, নাম এবং ক্লাসের প্রত্যেকটা হচ্ছে ফিল্ড হচ্ছে তোমার অ্যাট্রিবিউট, এটা হচ্ছে তোমার একটা ডাটাবেস উপাদানের মধ্যে পড়ে। তারপর হচ্ছে প্রত্যেকটা ডাটাবেসের ভ্যালু থাকে, যেমন রোলের একটা ভ্যালু হচ্ছে 0, 1, তারপর নামের
নামেরটা ভ্যালু হচ্ছে সামি, ক্লাসের ভ্যালু হচ্ছে কত 05। এটা এগুলোকে বলা হয় কি, এগুলো বলে অ্যাট্রিবিউট ভ্যালু বা মান হিসেবে ধরতে পারি, যেটাকে আমরা লিখতে পারি অ্যাট্রিবিউট ভ্যালু টু বা মান। ওকে, আরেকটা কথা হচ্ছে এন্টিটি রেকর্ড বা টাপল বা সারি হিসেবে ধরতে পারি। যাই হোক, এখন কথা হচ্ছে যে এন্টিটি আমরা সবসময় এন্টিটি শব্দটার সাথে পরিচিত। ওকে, এন্টিটি বা সারি হিসেবে ধরতে পারি বা রেকর্ড। ওকে, রেকর্ড স্বাভাবিকভাবে আমরা আগে যেগুলো করে আসছিলাম, ধরো এই জিনিসটা, প্রত্যেকটা জিনিস হচ্ছে এগুলো বলে কলাম, এগুলো হচ্ছে কলাম, এগুলো হচ্ছে তোমার অ্যাট্রিবিউট ফিল্ড বা কলাম, প্রত্যেকটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট। ওকে, একটা অ্যাট্রিবিউট যেগুলো কলামের মধ্যে পড়ে। ওকে, তারপর অ্যাট্রিবিউটের বিভিন্ন ভ্যালু সম্বন্ধে জানছে, যেমন রোল হচ্ছে একটা অ্যাট্রিবিউট যার ভ্যালু হচ্ছে 1, নাম একটা অ্যাট্রিবিউট বা ফিল্ড বা কলাম যার ভ্যালু হচ্ছে সামি, ক্লাস হচ্ছে একটা অ্যাট্রিবিউট যার ভ্যালু হচ্ছে 05। ওকে, এখন এন্টিটি সারি বা রেকর্ড। ওকে, এন্টিটি বা এন্টিটি মানে কি বা সারি বা রেকর্ড মানে কি? মেইন কথা হচ্ছে আমরা একটা ফিল্ডের কতগুলো ফিল্ড যদি আমরা যুক্ত করি, যেমন হচ্ছে এখানে সামি নাম যুক্ত করলাম, এখানে 05, একই ক্লাসে মনে করি জামালের কত রোল নাম্বার হচ্ছে কত, একই ক্লাসে জামাল রোল নাম্বার হচ্ছে 5। ওকে, 5। এখন এটা হচ্ছে কি, এটা একটা রেকর্ড হিসেবে ধরতে পারি বা এটা একটা এন্টিটি। ওকে, এটা একটা এন্টিটি হিসেবে ধরতে পারি। আমরা সবসময় এন্টিটি শব্দটা ইউজ করে, এন্টিটি বলতে গেলে আমরা একটা রেকর্ড বোঝাই, কোনো একটা বাজার করে আসছি, সব কিছু ইনফরমেশন, প্রত্যেকটা জিনিসের পণ্যের আন্ডারের দাম এবং কোন দোকান থেকে কিনছি, কত কেজি কিনছি। ওকে, মানে পরিমাণ, দাম, পণ্যটির নাম এবং কোন দোকান থেকে কিনছি, প্রত্যেকটা আমরা একটা কি করে, আমাদের কাছে একটা এন্টিটি থাকে, একটা ক্যাশ থাকে। ক্যাশের মধ্যে আমরা সব কিছু ইনফরমেশন কি করে থাকে, এন্টিটি যুক্ত করা থাকে। অর্থাৎ ওইটার প্রত্যেকটা পণ্যের আন্ডারে একটা এন্টিটি থাকে। যেমন আমরা কোনো একটা দোকান থেকে, ধরো কোনো একটা দোকান থেকে মনে করে 1 কেজি চাল কিনছি। ওকে, ওইখানে হচ্ছে যে তোমার কোনো একটা দোকান, যেমন ভাই ভাই স্টোর থেকে কোনো একটা জিনিস কিনছি, যেমন দোকানের নাম হচ্ছে ভাই ভাই স্টোর। তারপর হচ্ছে তোমার দোকান যে পণ্যের নাম হচ্ছে যে চাল, তারপর হচ্ছে কত পরিমাণ 1 কেজি এবং দাম কত, ধরো 100 টাকা। ওকে, 100 টাকা। তো ওই জিনিসটা পুরোটাই হচ্ছে একটা এন্টিটি করে বা রেকর্ড বা সারি বলতে হচ্ছে এটাই। ওকে, এই সারি হচ্ছে এটা প্রত্যেকটা হয়, এটা সারি দিতে দেওয়া হয়, এটা হচ্ছে সারি, এটা হচ্ছে কলাম হয়। তো সারি বলতে আমরা অ্যাকচুয়ালি রেকর্ডকে বুঝতে পারি। আমি কথা হচ্ছে এন্টিটি বা সেট টেবিল। এন্টিটি বা সেট টেবিল বলতে গেলে পুরোটাই একটা টেবিল আমরা যুক্ত থাকে, এটাকে বলা হয় এন্টিটি বা সেট টেবিল। পুরোটাই হচ্ছে এন্টিটি সেট টেবিল। ওকে, পুরোটাই বলা হচ্ছে আমরা কি করতে পারি, এন্টিটি সেট বা টেবিল হিসেবে ধরতে পারি। ওকে, এন্টিটি সেট বা টেবিল হিসেবে ধরতে পারি। আচ্ছা, এখন কথা হচ্ছে কি, স্ট্রং এন্টিটি সেট এবং উইক এন্টিটি সেট দুটো আছে। একটা হচ্ছে কি, যেসব এন্টিটি সেটের প্রয়োজনীয় প্রাইমারি কি থাকে, যেমন প্রয়োজনীয় প্রাইমারি তিন মাধ্যমে আমরা বুঝতে পারি, যেমন হচ্ছে রোল ক্লাস দেওয়া থাকে। তখন আমরা এই মাধ্যমে খুব সুন্দর মাধ্যমে প্রাইমারি কিগুলোর মাধ্যমে আমরা খুব সহজে লিখতে পারি, কি বুঝতে পারি কোনো একটা ডাটাবেস সম্বন্ধে আমরা কোন জিনিসগুলো আমরা খুঁজতেছি বা বুঝতে পারি। কিংবা যেসব এন্টিটি সেটের প্রয়োজনীয় প্রাইমারি কি থাকে না, তাদেরকে উইক এন্টিটি সেট বলা হয়। যেমন কোনো একটা স্যান্ডের মনে করে এখন আমরা করতে পারছি না, জাস্ট 01 লেখা থাকলো, জাস্ট একটা কোনো একটা ফিল্ড থাকলো না, মনে করে জাস্ট একটা রেকর্ড দিয়ে 1 দিয়ে দিল। কারণ 1 মানে কি আমরা ক্লাস বুঝবো, নাকি 1 মানে আমরা কোনো একটা রোল নাম্বার বুঝবো। ওকে, তো এর মাধ্যমে তো আমরা জানি না। এখন আমরা তো সামি দিয়ে রাখলাম কোনো একটা স্কুলে, সামি মানে টিচারের নাম হতে পারে, সামি মানে তোমার স্টুডেন্টের নাম হতে পারে। ওকে, তো আমরা বুঝতে পারি না এই সামিন মানে কি হবে, তখন দেখা যাচ্ছে এটা একটা এন্টিটির মধ্যে তোমার যদি নির্দিষ্ট এই কিগুলো দেওয়া থাকে, এইগুলো দেওয়া থাকলে ওটাকে বলে স্ট্রং এন্টিটি সেট। আর যদি কিগুলো দেওয়া না থাকে তাহলে তোমার এটা হচ্ছে যে কি উইক এন্টিটি সেট। ওকে, ওকে, এখানে বিভিন্ন ডাটাবেসে বিভিন্ন অবজেক্ট আছে। ওকে, বিভিন্ন ডাটাবেসকে আমরা কিছু অবজেক্ট হিসাবে চিহ্নিত করা যায়। এই অবজেক্টগুলো সম্বন্ধে আমরা এখন জানবো। একটু বোঝা যাচ্ছে না, কি সমস্যা বলছে? এখানে তো শোনা যাচ্ছে।
ও বোঝাচ্ছে না যে লেখা বোঝাচ্ছে না যে। কি করে রে? এটা জানি কি বোঝা যাচ্ছে। তো কিছু বুঝবে না, এখানে তো যা বোঝা যাচ্ছে এখানে তো কিছু বোঝা যাচ্ছে না। একটু ডিমিটা ভুল করেন তো, হুম সামান্য ভুল করেন, মনে করেন এটা। ডাটাবেজে বিভিন্ন অবজেক্ট আছে, এটাকে বোঝায় কি, এটাকে বলে স্কিমা বা স্কিমা অবজেক্ট হিসেবে ধরা যায়। ওকে, এটা হচ্ছে যে স্কিমা হচ্ছে কতগুলো অবজেক্টের সমষ্টি, বিভিন্ন অবজেক্ট হচ্ছে যে স্কিমা অবজেক্ট বা বিভিন্ন অবজেক্ট হিসেবে বুঝতে পারে। বিভিন্ন অবজেক্ট এখন এমন অবজেক্টগুলো হচ্ছে বিভিন্ন, মনে করো যে বিভিন্ন যে উপাদান, বুঝতে পারছো, যে উপাদানগুলো যে থাকে এই উপাদানগুলো প্রত্যেকটা একটা অবজেক্ট হিসেবে ধরা যায়। এই অবজেক্টগুলো যে সমষ্টিগুলো, প্রত্যেকটা অবজেক্টের সমষ্টি হিসেবে আমরা কি ধরতে পারি, এই স্কিমা অবজেক্ট লিখতে পারি। ওকে, স্কিমা অবজেক্ট বা এটাকে বলা স্কিমা। ওকে, স্কিমা, এবং স্কিমা হচ্ছে কি, স্কিমা হচ্ছে কয়েকটা অবজেক্টের সমষ্টি, কতগুলো অবজেক্ট মনে করি প্রত্যেকটা অবজেক্টের সমষ্টি হিসেবে আমরা ধরতে পারি স্কিমা। এবং স্কিমা অবজেক্ট মানে হচ্ছে ওই স্কিমারের যে অবজেক্টগুলো আছে ওটাকে আমরা স্কিমা অবজেক্ট হিসেবে ধরতে পারি। স্কিমা বা স্কিমা অবজেক্ট। ওকে, তারপর হচ্ছে ভিউ। ভিউ হচ্ছে এক ধরনের লজিক্যাল টেবিল, এখানে কোনো ডেটা সংরক্ষিত হয় না। এই ভিউগুলো হচ্ছে আমরা কোনো একটা ডেটা দেখতে চাইলাম, যে ডেটাগুলো আমরা কীভাবে বিভিন্ন টেবিল আকারে থাকে। মনে করো আমরা কোনো একটা ওয়ার্ড ফাইল ওপেন করলাম, ধরো কোনো একটা বন্ধু, আমরা কাউকে কোনো একটা ইনফরমেশন, একটা একটা পিডিএফ পাঠাইলাম ওকে। হ্যাঁ, কারণ পিডিএফটা মনে করো কোনো একটা, ধরো আমরা কোনো একটা ওয়েবসাইটে গেলাম, রেলের ওয়েবসাইটে, যে আমরা কোনো একটা জায়গায় যেতে যাচ্ছি ট্রেনের মাধ্যমে, ওই সিটগুলো জানতে যাচ্ছি। এখন কথা হচ্ছে ওইটার মধ্যে আমরা যখন ওয়েবসাইটে ঢুকলাম, ওয়েবসাইটে ঢুকে আমরা কী করলাম, রেলের বিভিন্ন সেবাসমূহ বা রেলের সময়সূচিতে ক্লিক করলাম। তো ক্লিক করার মাধ্যমে আমরা দেখতে পারি, সময়সূচিতে গিয়ে দেখতে পারি যে কোন সময় কোন রেলটা, কোন ট্রেনটা কোথায় যাবে, কোথায় দাঁড়াবে, কোথায় থামবে, কোথা থেকে আসবে। তো দেখা যাচ্ছে ওই জিনিসগুলো কি দেওয়া থাকে, একটা টেবিল আকারে যুক্ত থাকে। ওকে, টেবিল আকারে যুক্ত থাকে। এখন কথা হচ্ছে এখানে আমরা দেখতে পাই যে কোন ট্রেন কোথা থেকে ছাড়বে, কয়টা বাজে ছাড়বে, কোথায় পৌঁছাবে, কয়টায় পৌঁছাবে, এগুলো সবগুলো আমরা কি করতে, আমাদের কাছে একটা টেবিল আকারে থাকে। আমার কাছে ডিসক্রিটলি দেওয়া থাকে না, র্যান্ডমলি দেওয়া থাকে না, র্যান্ডমলি দেওয়া থাকে না, এটা আমার কাছে ডিসক্রিটলি দেওয়া থাকে। ওকে, তো ওই জিনিসগুলো আমরা কি করতে পারি, টেবিল আকারে দেওয়া থাকে। ওই জিনিসটা যে আমরা দেখি, ওই জিনিসটা মূলত আমরা ভিউর মধ্যে পড়ে। ওকে, ওই জিনিসটা আমাদের কাছে কি আসে, টেবিল আকারে থাকে, টেবিল আকারে থাকে। ফাইন। সিকোয়েন্স, সিকোয়েন্স হচ্ছে কি, সিকোয়েন্স হচ্ছে যে ওই যে জিনিসগুলো আছে, মনে করো বন্ধুরা এক্সপ্রেসের পরে যখন মহানগর প্রভাতী ছাড়বে, ধরো এটা ধরে রাখো, আমি স্টিল এক্সাক্টলি জানি না, জাস্ট একটা সাপোজ, ধরো কোনো একটা ধরো ধরো পাহাড়িকা, ধরো উদয়ন, যে ট্রেন যেটা সিলেটের সাথে কানেক্টেড অন্তনগর, ধরো দুইটা ট্রেন। এখন কথা থাকে প্রথমে সকালে ছাড়ে কোনটা, ধরো পাহাড়িকা। ওকে, এখন আমি পাহাড়িকার পরে, ধরো আমরা সবসময় সকাল থেকে একচুয়ালি চালু দেখি যে সকাল থেকে কোনটা ছাড়বে। ওকে, এখন আমরা যদি দেখি রাতেরটা আগে দিয়ে দিচ্ছে, উদয়নটাকে, পাহাড়িকটাকে আগে দিয়ে দিচ্ছে, উদয়ন পরে দিচ্ছে, অর্থাৎ উদয়নটা রাত সকালে ছাড়ে, পাহাড়িকা রাতে ছাড়ে। মানে আমরা দেখবো যে সকালে কোনটা আছে, তারপর রাতে কোনটা আছে। এই যে তাদের মধ্যে সিকোয়েন্স কি থাকে সবসময়, এভাবে যদি উল্টা মানে রাতেরটা দিনে, দিনেরটা রাতে দিয়ে দেয়,
কিংবা একদিনে 4-5টা ট্রেন যাবে, চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে 4টা-5টা ট্রেন। আমি দেখা হচ্ছে আমি প্রথমে স্টার্ট করবো অথবা 10টা থেকে, তারপর হচ্ছে 12টা, তারপর হচ্ছে 4টা, তারপর হচ্ছে 6টা, এভাবে করবো, সিকোয়েন্স করবো। কারণ আমি যদি দেখি যে কি 10টার পরে ট্রেন দেওয়া আছে কয়টা, 5টা, 4টার পরে ট্রেন দেওয়া আছে কটা, 2টার পরে ট্রেন দেওয়া আছে কত, 6টা। তো এইভাবে সিকোয়েন্সগুলো আমরা কি হবে না, এইভাবে জিনিসটা মানে এভাবে জিনিসগুলো আমরা বুঝবো না। সেটা হচ্ছে ডাটাবেজের মূল উপাদানগুলোর মধ্যে হচ্ছে কি এই সিকোয়েন্স কি করা, এই সিকোয়েন্স রাখা, অর্থাৎ নির্দিষ্ট সম্পর্কযুক্ত যে রেকর্ডগুলো আছে এগুলো নির্দিষ্ট সিকোয়েন্স 1 বাই 1 কি করতে থাকবে, আসতে থাকবে। ওকে, তারপর আছে সিনোনিমস। সিনোনিমসের সাথে তোমরা খুব স্বাভাবিকযুক্ত সিনোনিম শব্দগুলো, সিনোনিম সবসময় আমরা এই যে ইয়াতে পড়ে আসছিলাম, ইংলিশে পড়ে রাখি কোনো একটা প্রতিশব্দ। ওকে, সিনোনিমস মানে হচ্ছে প্রতিশব্দ, কোনো একটা ওয়ার্ডের সাথে মিলে এমন ওয়ার্ডগুলো হচ্ছে তোমার ওই ওয়ার্ডে সিনোনিমস হিসেবে ধরতে পারি। কথা হচ্ছে বিভিন্ন ডাটাবেজে অবজেক্ট সমূহ যেমন টেবিল হচ্ছে টেবিল এবং ভিউ, টেবিল অবজেক্ট সমূহ যেমন হচ্ছে এগুলো হচ্ছে টেবিলটা হচ্ছে এক ধরনের অবজেক্ট, টেবিলটা এক ধরনের অবজেক্ট। তারপর ভিউ দেখা যায় কিভাবে আমার সামনে আসছে উপস্থাপিত হয়েছে, এটা হচ্ছে ভিউ, এটা হচ্ছে অবজেক্ট। তারপর হচ্ছে ইন্ডেক্স সমূহ বলতে গেলে আমাদের বই খোলার পরে একটা ইন্ডেক্স দেখতে পাই। ওকে, ইন্ডেক্সগুলো কি করে, ইন্ডেক্সগুলো আমাকে ওই সব ডাটাবেস সম্বন্ধে একটা আইডিয়া প্রদান করে। ওকে, ডাটাবেসের ব্যাপারে একটি ক্ষুদ্র একটা আইডিয়া প্রদান করে, মানে ওই ডাটাবেসের ভিতরে কি আছে, কিভাবে আছে, কোনটা কোন জায়গায় আছে, আমরা কি করতে পারি এটা বুঝতে পারি। ওকে, ওই ইন্ডেক্স সমূহ কি থাকে, উদ্দেশ্য সহজ ব্যবহার, উদ্দেশ্য বিভিন্ন সিনোনিমসের ব্যবহার। ওকে, কোনো ডাটাবেসে অবজেক্ট সমূহ যে বিকল্প নাম দিয়ে ব্যবহার করা হয় তাকে সিনোনিমস বলে। এটি টেবিলে অ্যাড্রেসের সাথে যুক্ত হয়, এই জন্য একটি ইউনিক নাম বেছে নেওয়ার প্রয়োজন হয়। ওকে, বিভিন্ন ডাটাবেসে অবজেক্ট সমূহকে বিকল্প নাম দিয়ে দেওয়া হয়। যেমন ধরো কোনো একটা ক্লাসে ধরো এখন শুনলাম রোল নাম্বার। ওকে, এখন দেখা যাচ্ছে কি একটা ক্লাসের মনে করো বিভিন্ন নামে বিভিন্ন আছে, মনে করো বিভিন্ন জিনিসগুলোকে একই নাম। ওকে, বিভিন্ন একই নামে বিভিন্ন নাম থাকতে পারে, বা বিভিন্ন ইনফরমেশন বিভিন্নভাবে থাকতে পারে। একটি ক্লাসে সবগুলো ইনফরমেশন লাগেও না। যেমন ধরো ক্লাস 8 পর্যন্ত আমাদের সায়েন্স, কমার্স, আর্টস থাকে না, তো দেখা যাচ্ছে কি ওই এন্টিটির অপর এন্টিটির সাথে মিলানো, পার্থক্য রাখার জন্য কি করা হয়, ওই এন্টিটিটাকে বিভিন্ন নাম দিয়ে কি করা হয়, দেওয়া হয়। যেমন আমি সে সবগুলোকে ফাইল লিখতে পারি না। ওকে, প্রত্যেকটাকে ফাইল নিয়ে লেখা সম্ভব না। ওকে, তো কি করা হয় সবসময়, প্রত্যেকটা ফাইলকে প্রথম কথা হচ্ছে ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4, ক্লাস 5, এভাবে কি হয় প্রত্যেকটা নামকে ইউনিকভাবে দেওয়া হয়। যেমন একটা স্কুলে ক্লাস 5 এর একটা তুমি একটা ক্লাস পাবা, ক্লাস 6 এর একটা পাবা। কথা হচ্ছে প্রত্যেক ক্লাসের মধ্যে কি করা হয়, সিনোনিমস এই উপাদান অবজেক্টের মাধ্যমে কি করে প্রত্যেকটা ক্লাসে একটা আলাদা আলাদা নাম বা প্রত্যেকটা ফাইলে একটা আলাদা আলাদা নাম দেওয়ার প্রয়োজন হয়ে পড়ে। ওকে, সিনোনিমস হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা বিকল্প নাম করা, সূচিত করা। ওকে, এখন হচ্ছে কত বিভিন্ন ডাটাবেস লিঙ্ক। ওকে, এখন কথা হচ্ছে ডাটাবেস লিঙ্ক, তুমি ডাটাবেস শেয়ার করতে যাচ্ছ। ওকে, ডাটাবেসের লোকাল ডাটাবেসে কি হয়, সংরক্ষিত হয়, অথবা নেটওয়ার্ক ডেফিনেশনে একটি রিমোট ডাটাবেস কি হয়, শনাক্ত করে। এখন কোনো একটি ডাটাবেস তুমি কি করতে চাও, শনাক্ত করতে চাও, বা ডাটাবেসটা তুমি খুব সহজে পেতে চাও, তাহলে কি হয়, ডাটাবেস নিয়ে এক ধরনের অবজেক্ট, যেখানে এক ধরনের ডাটাবেস থেকে অন্য ধরনের ডাটাবেসের পার্থক্য কি করা দেওয়া হয়। তো দেখা যায় কোনো একটা ডাটাবেসকে আমি যদি কি পেতে চাই, মনে করো রোল দিয়ে পেতে চাই। ওকে, ওই রোল নাম্বারটা হচ্ছে ওই ডাটাবেসে একটা লিঙ্ক হিসেবে ধরা যায়। ওকে, রোল দিয়ে সমগ্র রোল পেতে পারি, মনে করো তুমি নাম দিয়ে সমগ্র নাম পেতে পারো। তো মানে মেইন কথা হচ্ছে এই লিঙ্কগুলোর মাধ্যমে কি করা হয়, একটি ডাটাবেস থেকে অন্য ডাটাবেসকে কি করা হয়, ডাটাবেসগুলো মনে করো তোমার একটি নেটওয়ার্কের আন্ডারে বিভিন্ন ডাটাবেস থেকে অন্য ডাটাবেস কি করে পার্থক্য বর্ণনা করো। ওকে, একটি ডিস্ট্রিবিউটর ডাটাবেস রিলেশন সম্পর্কে নির্ধারণ করো। ওকে, ডাটাবেস লিঙ্ক ব্যবহার করা, অর্থাৎ বিভিন্ন রিলেশন নির্ধারণ করার জন্য বা আলাদা আলাদা যে বা পার্থক্যটাকে সূচিত করার জন্য কি করা হয়, ডাটাবেস লিঙ্ক ব্যবহার করা হয়। ওকে, ডাটাবেস লিঙ্ক স্থাপন করা হয়। এখন কথা হচ্ছে ডাটাবেস সম্পর্কিত একটা আছে ডাটা ডিকশনারি। ডাটাবেস সম্পর্কিত রেফারেন্স তথ্য, স্ট্রাকচার, ইউজার সমূহ তথ্য সুরক্ষিত বা টেবিল ভিউ সমূহ করাকে ডাটা ডিকশনারি। মেইন কাজ হচ্ছে যে ডাটাবেস বিভিন্ন এইভাবে রাখাটাই কিন্তু হচ্ছে বিভিন্ন টেবিল আকারে রাখা, এটা হচ্ছে একটা টেবিল আকারে রাখা, বিভিন্নভাবে ইনফরমেশনগুলোকে সংরক্ষিত করা, বা স্ট্রাকচার বা ইউজার সমূহ যেমন এগুলো ইউজার, এগুলো প্রত্যেকটা হচ্ছে ইনফরমেশনগুলোকে ঠিকমতো টেবিল আকারে রাখায়, এটা মনে হয় এটাকে প্রধানটাকে বলে ডাটা ডিকশনারি। ওকে, ডাটা ডিকশনারি।
এখন আমরা যদি তখন পড়াচ্ছিলাম ডাটাবেস সম্বন্ধে, ডাটাবেস কি, ডাটাবেসের বিভিন্ন ক্ষুদ্রাতি ক্ষুদ্র এককের ব্যাপারে, বিট, বাইট, অক্ষর, ফিল্ড, রেকর্ড এবং ফাইল এবং ডাটাবেস সম্বন্ধে, এবং ডাটাবেসের বিভিন্ন অবজেক্ট সম্বন্ধে, যেমন স্কিমা অবজেক্ট, বিভিন্ন অবজেক্টগুলোকে স্কিমা অবজেক্ট, বিভিন্ন স্কিমা অবজেক্ট সমূহগুলোকে স্কিমা অবজেক্ট বলা হয়। ভিউ বলতে গেলে আমাদের কাছে সামনে যেভাবে আসে, আমরা বিভিন্ন টেবিল আকারে আসে, ওকে, তারপর সিকোয়েন্স আসে, একটার পর একটা ধরনের ডিসক্রিটলি আসে, ওকে, একটার পর একটা। তারপর আছে তোমার কি সিনোনিম, হচ্ছে প্রত্যেকটা ডাটার সাথে অন্য একটা ডাটার পার্থক্য সূত্র, মেইন কথা হচ্ছে প্রত্যেকটা ডাটার বিকল্প নাম দিয়ে দাও, ওকে। তারপর হচ্ছে ডাটাবেস লিঙ্ক, হচ্ছে যে ডাটাগুলোকে কি করা, লিঙ্কের মাধ্যমে তোমার আলাদা আলাদা করে দেওয়া। এখন কথা হচ্ছে বিকল্প, মানে তার মাধ্যমে রিলেশন থাকবে, বা ফ্যাক্ট হচ্ছে প্রত্যেকটা ডাটার মধ্যে একটা পার্থক্য থাকবে, বা ফাইলগুলো বা ইনপুটগুলোর মধ্যে বা ডাটাগুলোর মধ্যে পার্থক্য থাকবে। এই লিঙ্কের মাধ্যমে পার্থক্য সৃষ্টি করা। ডাটা ডিকশনারির মাধ্যমে মেইন কথা হচ্ছে টোটাল কাজটাই মূলত আমরা ডাটা ডিকশনারি হিসেবে আলাদা সূচিত করতে পারি, ওকে। এখন কথা হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, ওকে, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এই যে টোটাল ডাটা, ভাই আচ্ছা, ডেটা ওপেন আছে না? আচ্ছা, খেয়াল করে নেই। তো যাই হোক, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে আমরা কি করতে পারি, এই ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে টোটাল জিনিসটা কি করা হয়, ম্যানেজ করা হয়। অর্থাৎ জিনিসটা কি করা হয়, জিনিসগুলোকে তোমার কি করা, ইউজার অ্যাক্সেস প্রদান করা বা ইউজার ডাটা সংরক্ষিত রাখা, বিভিন্নভাবে বিভিন্ন কাজটা করা হয়, ওকে। আচ্ছা, যাই হোক, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বা এটাকে বলা হয় DBMS, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, DBMS, ওকে। ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে পড়ে কম্পিউটার হার্ডওয়্যার করে, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সম্পর্কিত সফটওয়্যার বা ডাটাবেস ব্যবহারকারীকে একত্রে ডাটাবেস সিস্টেম বলা হয়, ওকে। এখানে ডাটাবেস সিস্টেমটা কি করে, বিভিন্ন হার্ডওয়্যার কম্পিউটার হার্ডওয়্যার সফটওয়্যার, ডাটা প্রসেসিং এই কাজের এর কাজে ব্যবহৃত
ব্যবহারকারীকে একত্রে কি বলবো, ব্যবহারকারীকে একত্রে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে মানে তিনটার মিশিয়ে হচ্ছে একত্রে কি করা হয়, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বলে। ওকে, ডিবিএমএস সিস্টেম আমরা লিখতে পারি। ওকে ফাইন। এর মধ্যে কি থাকে, এই ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা কি থাকে, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা আরো যদি আমি আরো ভালোভাবে লিখতে পারি, তো ডিবিএমএসটা কিভাবে লেখা যায়, DBMS ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তারপর বিভিন্ন কি থাকে, বিভিন্ন মনে করো ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে বিভিন্ন অ্যাপ্লিকেশন থাকে, বিভিন্ন অ্যাপ্লিকেশন 01, অ্যাপ্লিকেশন 02 এবং অ্যাপ্লিকেশন ওকে, অ্যাপ্লিকেশন। এটা কি থাকে, এটা হচ্ছে বিভিন্ন অনলাইন ডাটা থাকে। ওকে, বিভিন্ন এর মধ্যে কি থাকে, বিভিন্ন অনলাইন ডাটা থাকে, এর মধ্যে বিভিন্ন অনলাইন ডাটা থাকে, তারপর ডাটাবেস থাকে, বিভিন্ন মেইন কথা হচ্ছে ডাটাবেস। একটা ডাটাবেস থাকে, তারপর এর মধ্যে কি থাকে, অনলাইন ডাটা থাকে, যেগুলো আমরা কি করতে পারি, ইমেল বা ইন্টারনেটের মাধ্যমে খুব সহজে ইনস্ট্যান্টলি পেতে পারি। ওকে, ইনস্ট্যান্টলি যে অনলাইন ডাটাগুলো একই সময় রিয়েল টাইমে আপডেট হওয়া ডাটাগুলোকে আমরা কি করতে পারি, ডিভাইসের মাধ্যমে দেখতে পারি। তো অ্যাপ্লিকেশন, বিভিন্ন অ্যাপসের মাধ্যমে, মূলত এই অ্যাপ্লিকেশনটা মূলত হচ্ছে আমরা কি লিখতে পারি, অ্যাপস। ওকে, অ্যাপ্লিকেশনস। তো অ্যাপ্লিকেশন থেকে আমরা বিভিন্ন কি পাই, অ্যাপস পাই। মূলত অ্যাপসটা হচ্ছে এক ধরনের কি, অ্যাপসটা হচ্ছে এক ধরনের তোমার সফটওয়্যার। ওকে, যেমন অ্যাপ্লিকেশন মাধ্যমে যেমন ধরো বিভিন্ন সফটওয়্যার পাই। ওকে, বিভিন্ন সফটওয়্যার মধ্যে আমরা দেখতে পারি বিভিন্ন রেল সেভ একটা সফটওয়্যার আছে। রেল সেভার সফটওয়্যার মাধ্যমে খুব সহজে আমরা কি করতে পারি, রেল সেভার সফটওয়্যার মাধ্যমে খুব সহজে ডাটাবেজে আমার এই সফটওয়্যার মধ্যে আমরা এই রেলের মধ্যে থাকা ডাটাবেজে অ্যাক্সেস করতে পারি। ওকে, এই ডাটাবেজে অ্যাক্সেস করতে পারি বিভিন্ন অ্যাপসের মাধ্যমে। সবার কাছে অ্যাপস আছে, সবাই কিন্তু পুরো রিয়েল টাইমে নির্দিষ্ট টাইমে কি করতে পারে, এটার সাথে যুক্ত হতে পারে। ওকে, এই ডিবিএমএস এর মাধ্যমে এইটা রেল সেবামূলক একটা জিনিসের মধ্যে বিভিন্ন ডাটাবেস বা সার্ভারের সাথে যুক্ত হতে পারে। তো দেখা যায় কি আমরা ওই ডাটাবেসে থাকা বিভিন্ন ইনফরমেশন ব্যাপারে আইডিয়া পেতে পারে। ডাটাবেস থেকে বিভিন্ন ইনফরমেশন বলতে গেলে তোমার যেমন কোন রেল কোন সময় ছাড়বে, কোন ট্রেন কোন সময় ছাড়বে, এটা সম্বন্ধে কোথায় যাবে, কোথা থেকে আসবে, গন্তব্য কি, কোন জায়গায় কত জায়গায় পৌঁছাবে, মানে কোন সময় পৌঁছাবে, এগুলা। আর একই সাথে কি করতে পারে, আমরা যখন ডাটাবেস থেকে আমরা অ্যাকচুয়ালি টিকিট কাটতে যাচ্ছি। ওকে, তো টিকিট কাটাটা মূলত হচ্ছে কি, সব সময় সবাই টিকিট কাটতেছে। তো দেখা যাবে এট এ টাইম দেখা যাচ্ছে টিকিট কমতেছে। মনে করো আমরা 10টা টিকিট ছিল, এখন দেখা যাচ্ছে 9টা, 8টা, 7টা এরকম। তো দেখা যায় অনলাইন ডাটার মাধ্যমে কি হয়, রিয়েল টাইমে আমাদের টিকিটগুলো মানে এই মুহূর্তের অবস্থাটা আমরা কি করতে হবে, আমাকে প্রকাশ করে। ওকে, তো দেখা যাচ্ছে এটা মূলত ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে আমরা এই জিনিসগুলো পাই। ওকে, এই ব্যাপারে আইডিয়া পাইতে পারি। এখন কথা হচ্ছে এই স্তরটি বিভিন্ন এই ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে কি, আচ্ছা একদম ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটাকে তিনটি ধারণা বা তিন স্তরে প্রকাশ করা যায় ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমকে। একটা হচ্ছে গাঠনিক স্তর, একটা হচ্ছে যৌক্তিক স্তর, একটা হচ্ছে উপস্থাপন স্তর। ওকে, গাঠনিক স্তর হচ্ছে সবচেয়ে নিম্ন স্তরটা, যেটা সবচেয়ে নিম্ন স্তর বা এটার ভিত্তি স্তরও বলা যায়। ওকে, এখন কথা হচ্ছে এই স্তরটা ডাটাবেস কিভাবে গঠন করা হলো, কি কি তথ্য রাখা হলো, ডাটাবেসের গঠন, ডাটার গঠন সবকিছু কি করা হয়, এই স্তরে সংজ্ঞায়িত করা হয়। উল্লেখ্য এই স্তরে মনে কর গাঠনিক স্তর সম্পর্কে কোনো ধারণার প্রয়োজন হয় না। তার মানে হচ্ছে কি, আমরা ব্যবহারকারী, আমরা কিভাবে স্তরগুলো আছে, কিভাবে যুক্ত আছে, এগুলো সম্বন্ধে আমরা আইডিয়া দরকার নেই। এগুলো যারা ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর তারাই বিবেচনা করবেন। ওকে, এখন কথা হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের যৌক্তিক স্তর। ওকে, এখন কথা হচ্ছে যে এই
এই স্তরে মূল ডাটা থাকে এবং এই বিভিন্ন ডাটার মধ্যে সম্পর্ক কি তা এই স্তরে সংজ্ঞায়িত করা হয়। উল্লেখ্য এই স্তরের ব্যবহারকারী ডাটার স্তর সম্বন্ধে কোনো ধারণার প্রয়োজন হয় না। এই স্তরে ধারণার প্রয়োজন হয় না যৌক্তিক স্তরে। যৌক্তিক স্তরে কীভাবে যুক্ত হলে কোনটার সাথে কোনটা অপারেশনাল, কোনটার সাথে কোনটা রিলেশনাল, এইসবের কোনো কিছুই প্রয়োজন হয় না। এটা এই সম্বন্ধে তোমার ব্যবহারের কোনো আইডিয়া লাগবে না। তারপর হচ্ছে উপস্থাপন স্তর, এটা হচ্ছে সর্বোচ্চ স্তর। উপস্থাপন হচ্ছে যে তারা যে ইনফরমেশন ইনপুট করবে, কি 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 টেবল থাকবে এবং টেবল, তারপর কথা হচ্ছে কোন কোন টেবলে কি দিতে পারবে। একটা কথা হচ্ছে যে আমি নিশ্চয়ই রোল নাম্বারের টেবিলে তোমার নাম দিতে পারি না, ওকে। তো দেখা যাচ্ছে রোল নাম্বার টেবিলে রোল নাম্বারে বলছে, এই টেবিল ওইটা নির্দিষ্ট সিস্টেমের মাধ্যমে কী হবে, নির্দিষ্ট টেবলে কি হয়ে যাবে, যুক্ত হয়ে যাবে, ইনপুট চলে যাবে। কারণ ইনপুটগুলো কী হয়, এই ইনপুটগুলো আমাদের দেখা যাচ্ছে আমরা যারা দেখতেছি উপস্থাপন স্তর, তাদের সামনে কী করবে, ওই টেবিলগুলো টেবিলের আন্ডারে জিনিসগুলো কী করবে, ইনফরমেশনগুলো চলে আসবে, ওকে। এটা হচ্ছে উপস্থাপন স্তর। এইগুলোকে আরও ভালোভাবে দুই ভাগে, টোটাল সিস্টেমটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ফ্রন্ট এন্ড, একটা হচ্ছে ব্যাক এন্ড। যারা ইতিমধ্যে বিভিন্ন ওয়েবসাইট নিয়ে কাজ করো, ওয়েবসাইট নিয়ে মনে করো যারা কাজ করতেছ অথবা করবা সামনে, তাদের জন্য এই জিনিসটা জানা খুবই জরুরি। কেননা একটা ওয়েবসাইটের সাধারণত দুটি দিক থাকে। একটা হচ্ছে যে ধরো কোনো একটা ওয়েবসাইটের মাধ্যমে, ধরো যে কোনো ওয়েবসাইটের মাধ্যমে আমরা দেখতে যাচ্ছি, ধরো প্লেনের ওয়েবসাইট, এয়ারওয়েজ, এগুলো যে এয়ারওয়েজ আছে, এগুলোর ওয়েবসাইট আছে, ওই সাইটে গিয়ে আমরা টিকিট কাটতে যাচ্ছি বা টিকিটের পরিমাণ কি, কতগুলো টিকিট আছে, ওকে, সেটা আমরা দেখতে যাচ্ছি। তো দেখতে চাইলে কি করতে হবে, সেখানে আমরা করবো, আমরা সেখানে অ্যাক্সেস করবো। অ্যাক্সেস করার পর আমাদের সামনে একটা পাতা আসবে, একটা পেজ আসবে, ওকে। ওই পেজটা কি করবে, আমার ইনফরমেশন সম্বন্ধে আমাকে আইডিয়া দেবে, ওকে। ইনফরমেশন কি কি, কয়টা টিকিট আছে, কি কি টিকিট আছে, সব কিছু ব্যাপার বলবে, কোন সময় ছাড়বে, কি না ছাড়বে, ওই ওই এয়ারওয়েজের ব্যাপারে একটা ইনফরমেশন দেওয়া থাকবে, কখন, মানে একটা প্রসপেক্টাস দেওয়া থাকবে, ওই এয়ারওয়েজের বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট থাকবে, এয়ারওয়েজের বিভিন্ন ফিচার থাকবে, এই এয়ারওয়েজের বিভিন্ন অ্যাডভান্টেজ কি কি আমি সুবিধা পাবো, এটা দেওয়া থাকবে। তো ওগুলো মোটামুটি দেখা যায় সবগুলো ফ্রন্ট এন্ড নামক, ওই সবগুলো জিনিসটাকে আমরা কি করতে পারি, ফ্রন্ট এন্ড বা ফ্রন্ট এন্ড লিখতে পারি, বাংলায় এটাকে ফ্রন্ট এন্ড বলা হয়, ওকে। এখন ফ্রন্ট এন্ডের মাধ্যমে হচ্ছে আমরা যেটা দেখি, ওকে, যেটা আমরা দেখি চোখের সামনে, সেটা মূলত ফ্রন্ট এন্ড হিসেবে আমরা কি করতে পারি, বলতে পারি। এখন হচ্ছে চারটা সিস্টেম, যেমন বিভিন্ন ট্যাবল আকারে দেখতে পারি, এভরি ইনফরমেশন দ্যাট উই সি ইন দ্য ওয়েবসাইট ইজ কল্ড অ্যাকচুয়ালি ফ্রন্ট এন্ড হ্যান্ডেল করে। তারপর হচ্ছে ব্যাক এন্ড, বা ব্যাক এন্ড যেটা দেখতে পারি, ব্যাক এন্ড। এই ব্যাক এন্ড হচ্ছে কি, ব্যাক এন্ড হচ্ছে তোমার মূলত ওয়েবসাইটটা আমরা কি করতে পারছি, দেখতে পাচ্ছি, এবং কোনো একটা ওয়েবসাইট যদি আমি টিকিট কাটতে চাই, ধরো কোনো একটা টিকিট, ধরো আমি এখন আবুধাবি যাবো বা দুবাই যাবো বা ইউএসএ যাবো, ওকে। এখন আমি দেখতেছি টিকিট কতটুকু আছে, কি কি সময় আছে, ওকে। এখন আমি ধরো কোনো একটা লিঙ্ক আছে, ওকে, লিঙ্কে দেওয়া থাকবে কি তোমার টিকিট কাটতে হবে, বা বুক ইউর অ্যাপয়েন্টমেন্ট বা বুক ইউর টিকিটস, তো অথবা তোমার কালেক্টিভ টিকিট অপশন থাকে বিভিন্ন রকম, বা বিভিন্ন লিঙ্ক দেওয়া থাকে যেগুলো ক্লিক করলে আমরা অন্য পেজে চলে যাই। তো দেখা যায় ওই লিঙ্কগুলো কি, ওই লিঙ্কগুলো হচ্ছে যে আমাকে অ্যাকচুয়ালি কি করে, ওই লিঙ্কগুলো আমাকে মূলত ব্যাক এন্ডের সাথে, ওকে, ব্যাক এন্ডের সাথে আমাকে যুক্ত করাই দেয়। যুক্ত করাই দেয় বলতে গেলে এই ফ্রন্ট এন্ডের মাধ্যমে আমরা মূলত কি করতে পারি, এই ফ্রন্ট এন্ডের মাধ্যমে আমরা মূলত দেখো ফ্রন্ট এন্ডটা মূলত হচ্ছে আমার কোন একটা ঘর বাড়ি, যা বাইরে থেকে যা দেখতেছি, বাইরে থেকে যা দেখতেছি, আর ওই কি করে আমরা ভিতরে যখন ঢুকবো, আমরা যখন ভিতরে ঢুকে তো ডিরেক্টলি ঢুকে যাই না, ভিতরে বিভিন্ন রুম ভাগ করা থাকে, একটা রুমের সাথে একটা কানেকশন দেওয়া থাকে। তো আমরা কি করবো, রুমটা বাইরে থেকে যা দেখতেছি ওইটা হচ্ছে তোমার কি, ওইটা মনে করো বাইরে প্রত্যেকটা রুমের ভিন্ন ভিন্ন কি আছে, দরজা আছে, ধরো ওই দরজাগুলোর মাধ্যমে আমরা কি করতে পারি, বিভিন্ন রুমে প্রবেশ করতে পারি। ধরো আমরা ডিরেক্টলি বেডরুমে ঢুকে যেতে যাচ্ছি, তুমি আমি বেডরুমে ঢুকতে পারি, অথবা কোনো একটা রুমের আমি বাড়িতে দেখলাম, ঢুকার পরে দেখলাম যে এখানে বিভিন্ন দরজা আছে, একটা হচ্ছে বেডরুমের দিকে যায়, একটা হচ্ছে ড্রয়িং রুমের দিকে যায়, একটা হচ্ছে ডাইনিং রুমের দিকে যায়, কিচেনের দিকে যায়, কিছু হচ্ছে বাথরুমের দিকে যায়। আমরা যখন যে রুমের প্রয়োজন হচ্ছে সেই রুমে ঢুকে যাচ্ছে, ওই যে পদ্ধতি ঢুকার পরে যেটা দেখবো সেটা হচ্ছে আমরা মূলত কি করতে হবে, ব্যাক এন্ডের মধ্যে দেখতে পারি। ঢুকার পর আমরা হচ্ছে বেডরুম, এখন দেখতে পাচ্ছি বেডরুমটা কি করে, ওই বেডরুমটা মূলত একটা, ওই যে রুমটা মেইন রুম বাইরের সাথে ওই রুমটা একটা দরজার মাধ্যমে কারেন্ট দেওয়া আছে, ধরতে পারে দরজাটাকে আমরা একটা লিঙ্ক হিসেবে ধরতে পারি, ওকে। তো ব্যাক এন্ডটা কি করে, ব্যাক এন্ডটা হচ্ছে এই ফ্রন্টের সাথে একটা লিঙ্ক হিসেবে যুক্ত
থাকে, ওই লিঙ্কের মাধ্যমে ব্যাক এন্ড হচ্ছে যে তোমার এই যে যেগুলো এই যে ইনফরমেশনগুলো কোথায় জমা থাকে, ব্যাক এন্ডে জমা থাকে। অর্থাৎ এই মেইন কথা হচ্ছে এই ফ্রন্ট এন্ডের যে পাতা, যে একটা ডাটাবেসটাকে মূলত আমরা কি করতে পারি, ব্যাক এন্ড হিসেবে ধরতে পারি। ওকে, ডাটাবেসটা মূলত আমরা ব্যাক এন্ড হিসেবে ধরা যায় এখানে। অর্থাৎ যেখানে তথ্য বা ডাটা জমা থাকে তাকে ব্যাক এন্ড বলে। এই ব্যাক হলো তথ্যের ধারক, যেমন টেবিল, ভিউ ইত্যাদি। অর্থাৎ ডাটাবেসের ধরনগত পরিবর্তন, ইউজারের সংখ্যা পরিবর্তন বা ইউজারের পরিবর্তন, অর্থাৎ ইনফরমেশন পরিবর্তন, অপটিমাইজেশন, কুয়েরি সম্ভাবনা বা কনকারেন্সি, কন্ট্রোল, রিকভারি, হোয়াট এভার এসে যেগুলো সামনে আসতেছে ওইসব সম্বন্ধে কি করতে পারি আমরা, ওইসব সম্বন্ধে ব্যাক এন্ডে তোমার এই অপটিমাইজেশনগুলো করা হয়। ওকে, আচ্ছা আচ্ছা ডাটাবেসের তিনটি প্রধান কাজ আছে। ওকে, ডাটাবেসের কাজ প্রধান ডাটাবেসের প্রধান তিনটি কাজের মধ্যে পড়া হচ্ছে ডাটাবেস সৃজন। ওকে, এটা কি করে ডাটাবেস গঠন করে এবং তাদের মধ্যে সম্পর্ক স্থাপন করে এবং ডাটাবেসের উপাত্ত, ওকে, ডাটাবেসের উপাত্ত তৈরি করে। তাহলে ডাটাবেস সৃজন মানে হচ্ছে এখানে কি করে গঠন করা, বিভিন্ন তথ্যগুলো ইনপুট করা, টেবিল তৈরি করা, এগুলোর মধ্যে ইনপুট করা, মানে মেইন কথা হচ্ছে একটা ইনফরমেশন তৈরি করা, ইনফরমেশন সিস্টেম তৈরি করা। তারপর হচ্ছে যে ডাটাবেস ইন্টারঅ্যাকশন। ওকে, ইন্টারোগেশন, ফাইন। ডাটাবেস ইন্টারোগেশন, এখন ডাটাবেস ইন্টারোগেশনের মাধ্যমে কি করা হয়, বিভিন্ন যে ব্যবহারকারী ডাটাবেস হতে তথ্য কি করতে পারবে, নিতে পারবে, অথবা তথ্য অনুসন্ধান করতে পারবে এবং রিপোর্ট তৈরি করতে পারে। ওকে, যেমন আমি কোনো একটা ডাটা থেকে মনে করো কোনো একটা ফেসবুক, ধরো বিভিন্ন একটা গ্রুপে আমি একটা ফাইল আপলোড দিলাম, তো ফাইল আপলোড দিলে কি করতে পারে, সে কি করতে পারে, আমি কোনো অ্যাক্সেস দিয়ে দিলাম, সবাই ঢুকতে পারবে, নির্দিষ্ট পাবলিক অ্যাক্সেস দিয়ে দিলাম। ওকে, সে কি করতে পারে, নির্দিষ্ট পাবলিক কি করবে, ওই ডাটাবেসে ঢুকতে পারে এবং কোনো একটা তথ্য সে নিতে পারে এবং তথ্য বা দেখতে পারে। ওকে, তারপর হচ্ছে ডাটাবেস রক্ষণাবেক্ষণ, কারণ ডাটার সঠিকতা নিশ্চয়তা প্রদান। ওকে, এটা হচ্ছে ডাটাবেস সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ। কারণ ডাটাবেসকে কি করা, ডাটাবেসের ডেটাগুলোকে কি করা, ডাটাবেসের ডেটাগুলোকে নিশ্চয়তা প্রদান করা, অনুমোদন ব্যতীত ডেটার ব্যবহার অর্থাৎ ইউজার প্রিভিলেজ। ওকে, মানে ইউজার সংশোধন, মুছে ফেলা প্রক্রিয়াকরণ, এগুলো কি করতে পারে, প্রদান করতে পারে ইউজারকে, নির্দিষ্ট ইউজারকে। মেইন কথা হচ্ছে ডাটার সঠিকতা নির্ধারণ করা বা ডাটাকে রক্ষণাবেক্ষণ করা, ডাটাকে নির্দিষ্ট ইউজারের কাছে পৌঁছে দেওয়া, ডাটাকে তারপর হচ্ছে ডাটাকে সঠিকতা নিশ্চয়তা প্রদান অথবা ডাটাকে সুরক্ষা প্রদান করা হচ্ছে ডাটাবেস রক্ষণাবেক্ষণের কাজ। ওকে, এখন হচ্ছে যে ডিবিএমএস কে বিভিন্ন প্রাথমিক কাজ আছে। ওকে, ডিবিএমএস এর কিছু প্রাথমিক কাজ আছে, ডিবিএমএস এর কিছু প্রাথমিক কাজের মধ্যে পড়ে, এগুলো সম্বন্ধে বেশি বিস্তারিত দিব না, তো তোমরা বইটাই পড়ে নিবে আর কি। প্র্যাকটিস হালকা করে বলে, ডাটাবেস সংক্রান্ত হচ্ছে কি প্রয়োজনীয় ডাটাবেস তৈরি করা। ওকে, বিভিন্ন প্রাথমিক কাজের মধ্যে পড়ে ডাটাবেস সংক্রান্ত, ডেটা এবং ম্যানেজমেন্ট সংক্রান্ত, ইউজার সংক্রান্ত। ওকে, এখন দেখা যাচ্ছে ডাটাবেস, মনে করে ডাটাবেসে কি করে, প্রয়োজন অনুযায়ী ডাটাবেস তৈরি করা, ডাটাবেসের বিভিন্ন পরিবর্তন, আধুনিকরণ, বিভিন্ন টেবিল যুক্ত করা, টেবিল মুছে দেওয়া, তারপর হচ্ছে অবকাঠামো পরিবর্তন, আধুনিকরণ বা আপডেট যেটাকে বলি আমরা, বিভিন্ন ইনফরমেশন আপডেট দেওয়া, যেমন আমরা মোবাইলে বিভিন্ন রকম ইনফরমেশন আপডেট পাই। ওকে, আমাদের যে অপারেটিং সিস্টেম আপডেট পাই, বিভিন্ন অ্যাপ্লিকেশন আপডেট পাই, এগুলো মানে কি হচ্ছে, তারা নির্দিষ্ট সময় পর পর তাদের ইনফরমেশনগুলোকে কি করে, সংযোজন করে, আধুনিকীকরণ করে, কিংবা ভুল কিছুকে বাদ দিয়ে দেয়, অথবা বিভিন্ন যে বাগ বলে, বাগ অনেকে শুনে থাকবে, বাগ যে বিভিন্ন ডাটার মধ্যে ইনফরমেশনগুলো কি থাকে, ঝামেলাপূর্ণ থাকে। ওকে, ওগুলাকে সংশোধন করা। ওকে, এখন এই সংশোধন করাটা কি হয়, সংশোধন করা এই আপডেটের মাধ্যমে হয়ে থাকে, যেটা হচ্ছে তোমার ডাটাবেস সংক্রান্ত কাজের মধ্যে পড়ে। ডাটা এবং ম্যানেজমেন্ট সংক্রান্ত, নতুন ডাটা রেকর্ড করা, বিভিন্ন ডাটার বানান এবং সংখ্যার ভুল, তারপর হচ্ছে অনুসন্ধান ব্যবহার করা। মেইন কথা হচ্ছে ডাটার আলটিমেটলি কথা হচ্ছে যে ডাটা এবং ম্যানেজমেন্ট করা,
মেইন কথা হচ্ছে ডাটাবেস সংক্রান্ত বিভিন্ন ইনপুট করা, তারপর এগুলোকে কি করা, আপডেট দেওয়া, এগুলোকে আপডেট করা, এগুলোকে বিভিন্ন ভুল চিহ্নিত করা, কিংবা মেইন কথা হচ্ছে এটাকে বিভিন্ন রকম মানে আধুনিক করা, মানে আমাদের চোখের সামনে আমরা যা ডাটাগুলো দেখতে পাই এগুলোকে সংশোধন করে তোলা মূলত ডাটাবেস ম্যানেজমেন্টের মধ্যে পড়ে। তারপর একটা হচ্ছে ইউজার সংক্রান্ত। ইউজার সংক্রান্ত বলতে গেলে আমরা যেটা চোখে দেখতে পাচ্ছি, ওকে, আমরা ইউজার যেটা কি করতে পারি, আমরা ডাটাগুলো ব্যবহার করতে পারি, আমরা ডাটাগুলো কি করতে পারি, নির্দিষ্ট ইউজারকে প্রিভিলেজ দেওয়া। এই প্রিভিলেজ দেওয়া মানে হচ্ছে কি তাকে ওই কি করতে পারবে না করতে পারবে নির্ধারণ করে দেওয়া, যার মানে হচ্ছে আমরা নির্দিষ্ট ইউজারকে অ্যাক্সেস দিলাম, বাকি ইউজার এটাতে প্রবেশ করতে পারবে না। তো এটা কি করে, ইউজার সংক্রান্তের মধ্যে পড়ে, কারা কারা দেখতে পারবে আর কি, ওকে। তারপর হচ্ছে সিকিউরিটি সংক্রান্ত। এখন সিকিউরিটি সংক্রান্ত নিরাপত্তা মানে এই ডাটাগুলো নিরাপত্তা বিধান করা, আমি চাচ্ছি না আমার ডাটাগুলো বাইরে কারো কাছে যাক, তো এভাবে কি করে ডাটাগুলোকে নিরাপত্তা প্রদান করা হয়, মানে বিভিন্ন নিরাপত্তা প্রদান। তো মূলত হচ্ছে যে এই ডাটাবেস জিনিসগুলো কি করে, এই টোটাল কাজগুলো মূলত করে ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটররা, যারা ডাটাবেসের কি করে বিভিন্ন কাজগুলো করে থাকে। যেমন ডিইউজার ব্যবহারকারীর মধ্যে যদি আমি দিই, তা বিভিন্ন সাধারণ ব্যবহারকারী থাকে, যারা সাধারণ ব্যবহারকারী। তারপর বিভিন্ন যে অনলাইন ব্যবহারকারী আছে, ডাটাবেসগুলোকে অনলাইন বা দূর দূরান্ত থেকে আমরা কি করতে যাচ্ছি, অ্যাক্সেস করতে যাচ্ছি অনলাইনের মাধ্যমে, আমরা কি করতে পারি, এরকম ব্যবহারকারী আছে। তারপর কাছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামার বলতে হচ্ছে যে আমি কোনো একটা ডাটাবেস, যেমন বিভিন্ন ওরাকল, মাইস্কুয়েল আছে, বিভিন্ন এগুলা কি করতে পারে, এইসব প্রোগ্রামাররা বিভিন্ন প্রোগ্রাম বা কোডিংয়ের মাধ্যমে, বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে বিভিন্ন সফটওয়্যার তৈরি করে, ওই সফটওয়্যারকে কি করে ডাটাবেসের সাথে বা সার্ভারের সাথে কানেক্ট করে দেয়, ওকে। এটা হচ্ছে প্রোগ্রামাররা, ওকে। তাহলে হচ্ছে ব্যবহারকারী আছে, সাধারণ ব্যবহারকারী আছে, কিছু থাকে অনলাইন ব্যবহারকারী আছে, তারপর কিছু আছে কিছু আছে যে অ্যাপ্লিকেশন প্রোগ্রামাররা, যারা ডাটাবেস ব্যবহার করেন, ওকে, প্রোগ্রামার। তারপর আছে কি যারা যেমন অ্যাসেম্বলার, সি, বিভিন্ন ইয়ে আছে আর কি, অ্যাসেম্বল ল্যাঙ্গুয়েজ আছে, সি ল্যাঙ্গুয়েজ আছে, জাভা ল্যাঙ্গুয়েজ আছে, ওকে, ফোর্টরান ল্যাঙ্গুয়েজ আছে, এগুলোর মাধ্যমে তারা কি করে, প্রোগ্রামাররা এই ডাটাবেস কি করে সৃষ্টি করেন, ওকে। তারপরে ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর কাজ হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, তারা কি করে ডাটা সংযোজন, পরিবর্তন, পরিমার্জন, তারপর হচ্ছে আপডেট করা, বিভিন্ন করা, এগুলো কি করতে হয়, এগুলো ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর দ্বারা সংগঠিত হয়, ওকে। আচ্ছা, ডাটাবেস সিস্টেমের প্রকারভেদ। ডাটাবেস ম্যানেজমেন্ট, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের প্রকারভেদ। ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের প্রকারভেদের মধ্যে আমরা কি করতে পারি, ক্লায়েন্ট সার্ভার ডাটাবেস লিখতে পারি, ক্লায়েন্ট সার্ভার ডাটাবেস, বিভিন্ন, তারপর ডিস্ট্রিবিউটর ডাটাবেস, ক্লায়েন্ট সার্ভার ডাটাবেস, ডিস্ট্রিবিউটর ডাটাবেস এবং ওয়েব এনাবেল ডাটাবেস হিসেবে লিখতে পারি, ওকে। এখন কথা হচ্ছে যে কি, ক্লায়েন্ট সার্ভার ডাটাবেস, ওকে। ক্লায়েন্ট সার্ভার ডাটাবেস হচ্ছে যে এই প্রকারভেদের মধ্যে পড়ে, যেমন ক্লায়েন্ট সার্ভার ডাটাবেস, সার্ভার, এই ডাটাবেসের মধ্যে কি থাকে, এই ডাটাবেসের মধ্যে একটা নেটওয়ার্ক কি করে, একটা নেটওয়ার্কের সাথে বিভিন্ন ক্লায়েন্ট কি থাকে, ডাটাবেসের সাথে যুক্ত থাকে, একটা বিভিন্ন নেটওয়ার্ক, মনে করো এই নেটওয়ার্কের সৃষ্টি হয়েছে, এই নেটওয়ার্ক, তারপর হচ্ছে ডাটাবেস, তারপর হচ্ছে বিভিন্ন ক্লায়েন্ট, সংখ্যক ক্লায়েন্ট কি থাকে, একটা নেটওয়ার্কের মাধ্যমে কি থাকে, তোমার ডাটাবেসের মাধ্যমে যুক্ত থাকে, ওকে। নেটওয়ার্কের মাধ্যমে, এই নেটওয়ার্কের মাধ্যমে ডাটাবেসের সাথে যুক্ত থাকে। তো মূলত এটাকে বলা হয় কি, এই ডাটাবেসটা হচ্ছে মূলত একটা সার্ভার ধরা যায়, এই সার্ভারে কি করে, এই ক্লায়েন্টগুলো ডিরেক্টলি কি থাকে, এটার সাথে যুক্ত থাকে, ওকে। কথা হচ্ছে যে ক্লায়েন্টটা কি হতে পারে, এখন এই ক্লায়েন্টের কি হতে, ডাটাবেসের পরিবর্তন বা
পরিবর্তন সৃষ্টি করতে পারে না বা বিভিন্নভাবে চেঞ্জ করতে পারবে না। তো মোটামুটি ক্লায়েন্ট সার্ভার ডাটাবেস হলো কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত সার্ভারের সাথে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত একটা সার্ভারের সাথে কি থাকে, একটা নেটওয়ার্ক যুক্ত থাকে, যেটা কি করে ক্লায়েন্টরা এই নেটওয়ার্কের মাধ্যমে ডাটাবেসে কি থাকে যুক্ত থাকে। ওকে, কারণ দেখা যাচ্ছে এটার ব্যবহারকারীগুলোকে ক্লায়েন্ট বলা হয়। ক্লায়েন্ট সার্ভার পদ্ধতিতে শুধুমাত্র একটি ডাটাবেস সার্ভার সংরক্ষিত থাকে যাকে ব্যাকএন্ড বলে, এবং ক্লায়েন্ট কম্পিউটারগুলোতে শুধুমাত্র ফর্মস বা রিপোর্ট থাকে, বিভিন্ন ফর্মস বা রিপোর্ট আকার থাকে। এই যে ফর্ম বা রিপোর্টগুলোকে আমরা কি করতে পারি, ফ্রন্ট এন্ড হিসেবে ধরতে পারি। ওকে ওকে এখন ডিস্ট্রিবিউটেড ডাটাবেস সিস্টেম বলবো। ডিস্ট্রিবিউটেড ডাটাবেস ডিস্ট্রিবিউটেড ডাটাবেস। ডিস্ট্রিবিউটেড ডাটাবেসের মধ্যে দেখা যায় কি একটি ডাটাবেস কি থাকে, একটি ডাটাবেস বিভিন্ন ওয়ার্ক সেশন বা টার্মিনাল থাকে। ওকে, যেমন ক্লায়েন্ট সার্ভার ডাটাবেসে আমরা দেখে আসছি কি একটা ক্লায়েন্ট একটা নেটওয়ার্কের মাধ্যমে অন্য একটা ডাটাবেসের সাথে বা সার্ভারের সাথে যুক্ত হতে পারে। ওকে, কিন্তু ডিস্ট্রিবিউটেড ডাটাবেসে দেখতে পারি কি ডিস্ট্রিবিউটেড ডাটাবেসে দেখতে পারি একটা ডাটাবেস থাকবে, একটা ডাটাবেস থাকবে, এই ডাটাবেস কি থাকে, একটা নেটওয়ার্কের সাথে যুক্ত থাকে। ওকে, নেটওয়ার্কের সাথে যুক্ত থাকে, কোন নেটওয়ার্কের বিভিন্ন ডাটাবেসের সাথে যুক্ত থাকে, যেটাকে বলা হয় ওয়ার্ক স্টেশন বা সাব সার্ভার বলা হয়। ওকে, এটাকে বলা হয় সাব সার্ভার বা ওয়ার্ক স্টেশন বলা হয়। যেমন একটা ডাটাবেস থাকে, এটাও ডাটাবেস, এটার সাথে বিভিন্ন ক্লায়েন্ট যুক্ত থাকে, যেমন ক্লায়েন্ট 1, ক্লায়েন্ট 2, ক্লায়েন্ট n সংখ্যক ক্লায়েন্ট যুক্ত থাকে, এবং এটার সাথে একটা কি থাকে, একটা ডাটাবেস যুক্ত থাকে। ওকে, ডাটাবেস। ওকে, এটাকে বলা হয় কি সাব সার্ভার, এটাকে আমরা যদি বলতে পারি সাব সার্ভার। এটা হচ্ছে মেইন সার্ভার, এটা হচ্ছে সাব সার্ভার, ওয়ার্ক স্টেশন অথবা ওয়ার্ক স্টেশন। এটা সাব সার্ভার বা ওয়ার্ক স্টেশন, তো এটাকে যদি আমি এই ধরি, এটাকে আমি বি দিলাম, সাব সার্ভার হচ্ছে মেইন সার্ভার, এটা হচ্ছে সাব সার্ভার সি। এটাও বিভিন্ন ক্লায়েন্টের সাথে কি থাকবে, C1, C2, Cn সংখ্যক ক্লায়েন্টের সাথে, এটাও বিভিন্নভাবে ক্লায়েন্টের সাথে C1, C2 এবং Cn এর সাথে যুক্ত থাকবে। ওকে, ডাটাবেস সিস্টেমটা, এই ডাটাবেস সিস্টেমটা কি বলা হয়, সাব সার্ভার সি বলা হয় এটাকে, এবং এটা বলা হয় কি এটাকে আবার ওয়ার্ক স্টেশনও বলা হয়। ওকে, এখন কথা হচ্ছে এই ডাটাবেস সিস্টেমটা কি হয়, এই ডাটাবেস সিস্টেমটা একটা নেটওয়ার্কের মাধ্যমে মেইন সার্ভার থাকে, এটা বিভিন্ন সাব সার্ভার থাকে। ওকে, মূলত ক্লায়েন্টটা কি করে এই সাব সার্ভারের সাথে যুক্ত থাকে। ওকে, সাব সার্ভারের সাথে খুব সহজেই আমরা কি করতে পারি, লোকাল এরিয়া নেটওয়ার্কের মানে এই সাব সার্ভারের সাথে ক্লায়েন্টগুলো এই কেন্দ্রীয় সার্ভারের সাথে এই সাব ডাটাবেসগুলো বা সার্ভারগুলো নেটওয়ার্কের মধ্যে যুক্ত থাকে, এবং এই ডাটাবেস বা সাব সার্ভারের সাথে আমরা ক্লায়েন্টরা যুক্ত থাকতে পারি। ওকে, তো ক্লায়েন্টরা যুক্ত থাকতে পারে যখন আমরা কি করতে পারি, খুব সহজে এগুলোকে অ্যাক্সেস করতে পারি। ওকে, ক্লায়েন্ট সার্ভার প্রোটোকলের মাধ্যমে আমরা কি করতে পারতাম, আমরা ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারতাম মেইন সার্ভারের সাথে। কিন্তু এখানে হচ্ছে কি একটা মেইন সার্ভার থাকে, তার কিছু সাব সার্ভার থাকে বা ওয়ার্ক সেশন থাকে, ওয়ার্ক সেশনের সাথে ক্লায়েন্টরা কি থাকে, ক্লায়েন্টরা যুক্ত থাকে, ক্লায়েন্টরা আলাদা আলাদা যুক্ত থাকে। যখন আমরা ক্লায়েন্ট বা এখানে কি করা হয়, এখানে যখন কোনো একটা আপডেটের প্রয়োজন হয়, যখন এই ডাটাবেসগুলো নেটওয়ার্কের সাথে যুক্ত থাকে, তখন কি হয়, মেইন সার্ভারগুলো আপডেট হয়ে যায়। অর্থাৎ ওয়ার্ক সেশন থাকা ওয়ার্ক সেশনে যারা থাকেন তারা কি করে এখানে বিভিন্ন রকম আপডেট করেন, এই আপডেটগুলো কি হয়, এই ক্লায়েন্টের বেসিসে বিভিন্ন আপডেটগুলো কি হয়, যখন এই নেটওয়ার্কটা এটার সাথে যুক্ত হয়, নেটওয়ার্কের সাথে যুক্ত হয়, তখন কি হয়, অটোমেটিক্যালি বা মানে অটো আপডেট হয়ে যায় ডাটাবেসে। ওকে, অর্থাৎ কেন্দ্রীয় ডাটাবেসে। ওকে, তারপর হচ্ছে যে বিভিন্ন তারপর এটা কি থাকে, ওয়েব এনাবেল ডাটাবেস, অর্থাৎ যে ডাটাবেস ইন্টারনেটের সুবিধাযুক্ত যে কোনো স্থান থেকে সাধারণ ওয়েব ইন্টারফেসের মাধ্যমে যে কোনো প্ল্যাটফর্মে রিমোটলি অ্যাক্সেস করা যায়।
ওকে, তাহলে আমরা কি করতে পারি, আমরা তাৎক্ষণিক কি করতে পারি, কোনো একটা ইনফরমেশন সম্বন্ধে পেতে যাচ্ছি, আমরা কি সুন্দর মতো কোনো একটা মনে করো কোনো একটা ডাটাবেস আমরা ইন্টারনেটের মাধ্যমে আমরা ইনফরমেশন পেতে পারি। স্বাভাবিকভাবে আজকাল ওয়েবসাইট সবগুলোতে কি দেওয়া থাকে, ওয়েব এনাবেল ডাটা দেওয়া থাকে। এই সম্বন্ধে হালকা বিস্তারিত দেওয়া আছে, জাস্ট হালকা জেনে নিলেই চলবে, এই ব্যাপারটা অত বেশি ইম্পর্টেন্ট না। তবে ডিস্ট্রিবিউটেড ডাটাবেসের ব্যাপারে হালকা কিছু ইনফরমেশন দেওয়া থাকে, তোমরা এগুলো পড়ে নিয়ে আসবে বাসায়। ওকে, তারপর হচ্ছে তোমার এই সম্বন্ধে ডাটাবেস সিস্টেমের বিভিন্ন মডেল আছে। ওকে, ডাটাবেসের মডেল সম্বন্ধে তোমরা একটু বাসায় পড়ে নিও, এগুলো খুব বেশি কঠিন কিছু না। মোটামুটি যা যা করে আসছো আমাদের ফিল্ড যে রেকর্ড যে বিভিন্ন ফাইল এগুলো নিয়ে পড়ে আসছিলাম, এগুলোর একটা এগুলো নিয়ে জাস্ট এদিক সেদিক করে একটা জাস্ট একটা বিভিন্ন মডেল তৈরি করছে ডিবিএমএস এর, ওই ডিবিএমএস এর মডেলগুলো জাস্ট একটু পড়লে তোমরা পারবা। ওকে, তোমরা ফাইল ফিল্ড তারপর রেকর্ড তারপর হচ্ছে তোমার বিট বাইটের টাইমগুলো বুঝতে পারো, এবং এগুলো প্রত্যেকটাই হচ্ছে একটা কি। ওকে, এবং এটা যদি বুঝতে পারো তাহলে খুব সহজে তোমরা ডাটার বিভিন্ন মডেল যেমন হচ্ছে লিস্ট স্ট্রাকচার মডেল, হায়ারার্কিয়াল মডেল, নেটওয়ার্ক মডেল, রিলেশনাল মডেল, মাল্টি ডাইমেনশনাল মডেল এবং অবজেক্ট ওরিয়েন্টেড মডেল সম্বন্ধে তোমরা জানতে পারবে। ওকে, তারপর হচ্ছে কি এখন আমরা বলবো রিলেশনাল ম্যানেজমেন্ট ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। রিলেশনাল ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম, রিলেশনাল ডাটা ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে যেটা হচ্ছে যে আজকে জাস্ট হালকা একটা আইডিয়া নিয়ে রাখো। ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে কি, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের 70 দশকে 50 দশকে তোমার আইবিএম এর একজন রিসার্চ সায়েন্টিস্ট এডগার পোর্ট কি করেন, কাজ করতেন গণিতবিদ হিসেবে। তিনি অ্যাকচুয়ালি একটা রিলেশনাল এই বিভিন্ন ডাটাবেস স্টোরেজ সিস্টেম আছে এগুলো নিয়ে খুব বেশি সন্তুষ্ট ছিলেন না। তো তিনি কি করেন, একটা রিলেশনাল ডাটাবেস দেন, সেখানে দেখা যায় প্রত্যেকটা ফাইল একটা একটার সাথে কি থাকবে, পরস্পর সম্পর্কযুক্ত থাকবে এবং সমস্ত ডাটাকে একটা টেবিলের মাধ্যমে, জাস্ট একটি মাত্র টেবিল, মনে করো জিনিসটা জটিল না, যত সুন্দরভাবে একটা টেবিলের মাধ্যমে সংযুক্ত থাকবে। প্রত্যেকটি ডাটার একটা অনন্য মান থাকবে, যার সাথে অন্য মানের নিয়ে কোনো বিভ্রান্তি সৃষ্টি হবে না। তথ্য পূরণের জন্য ঘর প্রয়োজনে থাকতে হবে, মানে জাস্ট এখানে আমরা কি করি, আমরা এখানে টেবিল ঘরটা দিয়ে দিই, এক্সট্রা যদি তথ্য বের করতে চাই, যেমন প্রত্যেকটা স্টুডেন্টের ব্যাপার কমেন্ট, টিচারের যে কমপ্লেন, টিচারের যে কমেন্ট দেওয়া থাকবে, বিভিন্ন কথা বলবে, এগুলো সম্বন্ধে কি থাকে না, বিস্তারিত তথ্য পূরণের জায়গা থাকে না। রিলেশনাল ডাটাবেস সিস্টেমের মাধ্যমে এগুলো কি করা হয়, তৈরি করা হয়। তারপর করা হয় কি, তথ্যকে বিভিন্ন দিকে উপস্থাপন করার সুবিধা থাকতে হবে, সংযোজন বিভাগ এবং নবায়নের কাজ জন্য উচ্চ পর্যায়ে করা যায় সেই ব্যবস্থা থাকতে হবে, এবং তথ্যকে হার্ডওয়্যার থেকে পৃথক রাখতে হবে। সো মোটামুটি দেখাচ্ছে এই ইনফরমেশন রিলেশনাল ডাটাবেস সিস্টেমের বিভিন্ন জিনিস আছে, সেগুলো তোমরা কি করবা, বিস্তারিত পড়ে নিবা। এগুলো খুব ইজি এবং খুব তথ্যগুলো খুব সহজে অনুসন্ধান করা যায়। ওকে, এখন কথা হচ্ছে এই যে এডগার পোর্টের যে রিলেশনাল ডাটাবেস সিস্টেমের যে বিভিন্ন একটা থিওরি আছে, থিওরির উপর বেস করে ল্যারি এলিসন নামে একজন বিজ্ঞানী, যিনি ওরাকলের প্রতিষ্ঠাতা, তিনি কি করেন, একটা রিলেশনাল ডাটাবেস সিস্টেম তৈরি করেন। ওকে, আজকালকার সবাই মোটামুটি রিলেশনাল বা আরবিএমএস সিস্টেমটা কি করে, আরবিএম সিস্টেম অর্থাৎ রিলেশনাল ডাটাবেস সিস্টেমটা কি করে ব্যবহার করে তিনি একটা কোম্পানি প্রতিষ্ঠা করেন, যেটার নাম হচ্ছে ওরাকল। ওকে, ওরাকল একটা বেশিরভাগ অপারেটিং সিস্টেমে এখন ইউজ করা যায় এই রিলেশনাল ডাটাবেস সিস্টেমটা কি হয়, বা ওরাকলটা কি করা যায়, ইউজ করা যায়। ওকে, ল্যারি এলিসনের ব্যাপারে বলতে গেলে হচ্ছে যে ল্যারি এলিসন হচ্ছে ওয়ার্ল্ডের টপ মোস্ট একজন বিলিয়নিয়ার মধ্যে অন্যতম এবং টপ মোস্ট রিচেস্ট পার্সনের মধ্যে একজন। তোমরা গুগলে সার্চ দিলে তার ব্যাপারে আরো বিস্তারিত জানতে পারবে, এবং আমি মনে করি তোমরা একটু সার্চ দিবা, দেখবা তার কাজ সম্বন্ধে পড়বা, জানবা, এবং আশা করি তোমরা উপকৃত হবা। ওকে, এখানে ডাটাবেস সিস্টেমে কি করা হয়, এই রিলেশনাল ডাটাবেস সিস্টেমটা মূলত হচ্ছে রিলেশন বেসিস। ওকে, প্রত্যেকটা ইনফরমেশনের সাথে একটা রিলেশন থাকবে। একভাবে আমরা যদি ডাটাগুলো পাই, অত বিস্তার এত কমান্ড দিতে হবে, রোল নাম্বার চাই, অমুক চাই, মানে আমার দরকার একটা ইনফরমেশন জাস্ট এক সার্চে সব কিছু চলে আসে। ওকে, এটা হচ্ছে রিলেশনাল ডাটাবেস সিস্টেমের মাধ্যমে আমরা পাই। তো এই তারা কি করে, এই ওরাকল বা যারা বিভিন্ন সার্ভার আছে তারা কি করে এখন রিলেশনাল ডাটাবেস সিস্টেমগুলো ইউজ করে। তো রিলেশন ডাটাবেস সিস্টেমের মাধ্যমে কি করা হয়, বিভিন্ন ডেটা স্ট্রাকচার থাকে, ডেটা ইন্টিগ্রিটি থাকে। ডেটা স্ট্রাকচার হচ্ছে যে বিভিন্ন যৌক্তিক বা লজিক্যাল, যে বিভিন্ন একটা জিনিসটা আরেকটা জিনিসটা দিলে হবে না, জিনিসটা একটা জায়গা পাবো, তারা কি করতে হবে, দিতে হবে। মনে করো তুমি
কোনো জায়গায় একটা পোস্টাল কোড দিতে যাচ্ছ, তুমি পোস্টাল কোড সেখানে তুমি কি দিবা ইনফরমেশন, এমনভাবে ইনফরমেশনটা দেওয়া থাকে যে ইনফরমেশনটা তুমি যদি ABCD দেওয়া হবে না, পোস্টাল কোডে তোমার একটা নিউমেরিক নাম্বার থাকতে হবে। ওকে, যেমন সীতাকুণ্ডের পোস্টাল কোড হচ্ছে 4310, তুমি অন্য 4311 দিতে পারবে, ঠিক আছে, বাট সেখানে ABC বা সীতাকুণ্ড এটুকু কিছু লিখতে পারবে না। তো এখানে একটা নির্দিষ্ট নিউমেরিক ভ্যালু থাকতে হবে। এটা হচ্ছে মোটামুটি ডেটা স্ট্রাকচারের মধ্যে অন্তর্ভুক্ত। তারপর হচ্ছে ডাটা ইন্টিগ্রিটি। ডাটা ইন্টিগ্রিটি হচ্ছে পারস্পরিক সম্পর্ক, মানে একটা পর একটা হবে, একটা দিলে আটটা দিতে পারবে না, তো মোটামুটি এগুলোর উপর সম্পর্ক থাকে। ওকে, তারপর হচ্ছে ডাটা ম্যানিপুলেশন, সংযোজন, সংরক্ষণ, পরিবর্তন, আহরণ ইত্যাদিকে একসাথে ম্যানিপুলেশন বলা হয়। তবে সবচেয়ে ইম্পর্টেন্ট বেসিস হচ্ছে এখানে কি, এখানে বিভিন্ন ডাটাবেস, রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করার জন্য বাজারে অনেক সফটওয়্যার আছে। ওকে, বিভিন্ন সফটওয়্যার আছে, সফটওয়্যারগুলোর মাধ্যমে খুব সহজে তুমি এই ডাটাবেসগুলো তৈরি করতে পারবা। যেমন হচ্ছে যে সফটওয়্যারগুলোর মধ্যে পড়া আছে ওরাকল, যার প্রতিষ্ঠাতা হচ্ছে কে, প্রতিষ্ঠাতা হচ্ছে ল্যারি এলিসন, এবং তোমরা এই ব্যাপারে একটু গুগলে সার্চ দিয়ে অবশ্যই দেখবা। তারপর হচ্ছে মাইক্রোসফট মাইস্কুয়েল সার্ভার। ওকে, MySQL সার্ভার। তাহলে এখানে হচ্ছে মাইক্রোসফট MySQL সার্ভার। তারপর হচ্ছে যে MySQL সার্ভার। ওকে, এখানে বিভিন্ন রকমের সিচুয়েশন মধ্যে আইডিয়া নিয়ে রাখবো। ওকে, আজকের মতো এতটুকু থাকুক। রিলেশনাল ডাটাবেস সম্বন্ধে আমরা নেক্সট ক্লাসে কিছু পড়বো। নেক্সট ক্লাসে তোমরা কিছু পড়ে আসবা, তাহলে আমার এই ডাটাবেস সম্বন্ধে পড়তে আরও সুবিধা হবে। আর প্রিভিয়াস যে পড়াগুলো যে আমরা এই ক্লাসে পড়ে আসবা, পড়লে মনে করেন নেক্সট ক্লাসে এই ডাটাবেস সিস্টেমে আরও যা কিছু আছে এই সম্বন্ধে আমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, আজকের মধ্যে এতটুকুই থাকলো। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকো।